হুম। তো দেখো একটা জিনিস এখানে আমি তোমাদের অবশ্যই বলবো, আহ, সেটা হচ্ছে যে তোমরা যখন নোট বানাবে, আমি কি বললাম, ইউসিসি, তাই তো? ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। তার মানে তোমরা এটা একদম বাক্যের আকারে নোট লিখবে না। তোমরা এখানে কি করবে, কোন আর্টিকেলে বলা হয়েছে সংবিধানের সেটা লিখবে। কোন আর্টিকেলে বলা হয়েছে ইউসিসি? আর্টিকেল 44। আচ্ছা, আর্টিকেল 42 মনে হয়। 44। 44, হ্যাঁ সরি 44। আর্টিকেল 44। হুম হুম। তারপরে ধরো এইভাবে লিখবে যে ইউসিসির জন্য কি কি হবে, মানে তোমার হচ্ছে পজিটিভ দিক কি ইউসিসির, তারপরে ইউসিসির নেগেটিভ দিক, ঠিক আছে? পয়েন্ট করে করে লিখবে। এইভাবে তোমরা জাস্ট বুলেট পয়েন্ট করে 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 লিখবে। এমন নয় যে তুমি পুরো বাক্যে লিখছো না। তোমরা যেমন নোট বানাবে যখন ইউসিসি নিয়ে, তখন এরকম ভাবে আসবে। ধরো নারী সংরক্ষণ বিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের কেন্দ্রে এই বিলটা নিয়ে মানে ভোটের আগে বহু চর্চিত একটা বিল ছিল, তাই না? তো সেখানে ধরো নারী সংরক্ষণ বিল বা ওমেন রিজার্ভেশন যে বিল, সেটা নিয়ে তোমরা এইভাবে লিখবে। তারপরে বুলেট পয়েন্ট করে করে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো জাস্ট লিখে রাখবে। এতে কি হবে যে তোমরা পরীক্ষার আগে দেখে যেতে পারবে। তাছাড়া একটা পেজে, মানে একটা A4 পেজেই তোমরা খেয়াল করবে যে অন্তত পক্ষে 4 থেকে 5টা যদি পেজ হয়, তাহলে টোটাল অনেক কটা, প্রায় 50টা টপিক কভার হয়ে যাবে, তাই না অনিমেষ? কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার, শুধু বুলেট পয়েন্ট করে লিখলে তো অনেকগুলি কভার হয়ে যাওয়ার কথা। এক্স্যাক্টলি। এতে কি সুবিধা হবে বলো তো, তুমি মেন্স পরীক্ষা দিতে যাবে তো, রিভিশনটা আগের দিন রাতে ভালো হবে। আগের দিন রাতে কি তুমি হ্যাঁ দুদিনে তুমি হ্যাঁ, যাই হোক। পরীক্ষার আগে অন্তত পক্ষে না 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 করে অন্তত পক্ষে তুমি 10 থেকে 12 বার রিভিশন করতে পারবে। কিন্তু তোমরা কি করো, সম্পূর্ণ বাক্যে লেখো। তোমরা নিজেরাই দেখো, তোমরা ধরো বুলেট পয়েন্ট নিয়ে ধরো তোমরা কোনো একটা নোটস বানাচ্ছ, ধরো, ঠিক আছে, না কোনো একটা নোটস বানাচ্ছ কোনো একটা পার্টিকুলার টপিকের উপরে, ধরো জৈনিজম। তোমরা কি করবে, জৈনিজমটা একটা ধরো যদি A4 পেজ হয়, ধরো এটা হচ্ছে A4 পেজ, এই A4 পেজে এখানে জৈনিজম আসবে, এখানে বুদ্ধিজম, বাস। কটা, খুব বেশি হলে 20টা পয়েন্ট থাকবে নোটসে। এবারে কোনগুলো পয়েন্ট থাকবে, প্রথমত হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো তুমি ভুলে যাও বারবার, সেগুলো ছাড়া কিচ্ছু থাকবে না। জৈন ধর্মের প্রবর্তককে বা শেষ, মানে জৈন ধর্মের যে তীর্থঙ্কর, শেষ তীর্থঙ্করকে লেখার প্রয়োজন আছে কি? অথচ দেখো তোমাদের নোটে প্রথমে লেখা আছে ওটা। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, এটা লেখার প্রয়োজন আছে, অথচ বই খুললে প্রথমে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে। না স্যার, মানে পানিপথের প্রথম যুদ্ধ তোমাকে লিখে রাখতে হবে না, দ্বিতীয় যুদ্ধ লিখে রাখতে হবে না, পানিপথের তৃতীয় যুদ্ধটা তুমি ভুলে যাও, সেটা লিখে রাখতে হবে। তুমি খানোয়ার যুদ্ধটা ভুলে যাও, সেটা লিখে রাখতে হবে। তুমি নোটস বানাচ্ছ, তার মানে সেই নোটসটা পরীক্ষার আগে রিভিশন করার। এইভাবে যদি নোটস বানাও, তোমার সম্পূর্ণ ইতিহাসটা অন্তত পক্ষে 30টা পেজে শেষ। পরীক্ষার আগে তুমি কবার রিভিশন দিতে পারবে জানো? না না করে পরীক্ষার আগে তুমি 10 থেকে 12 বার রিভিশন দিতে পারবে। কে আটকায় তোমাকে তখন? আর তুমি রিভিশন করছো কোনগুলো, যেগুলো কনফিউশনের জায়গা। তুমি রিভিশন করছো কোনগুলো, যেগুলো বারবার ভুলে যাচ্ছ, সেগুলো তুমি রিভিশন করছো। আর ডেসক্রিপটিভের ক্ষেত্রেও সেম। তোমার কাছে যখন ওমেন রিজার্ভেশন নিয়ে বা ওমেন সম্পর্কিত কিছু তথ্য থাকবে, যে তথ্যগুলো তুমি বারবার ভুলে যাও,
তুমি তো জানো না এখন, তুমি তো এখন যদি বলি যে বর্তমানে ভারতের ফার্টিলিটি রেট কত, তুমি ভুলে গেছো, কিন্তু অথচ রিসেন্ট সেটা ফার্টিলিটি রেট নিয়ে একটা মানে কথা চলছে, তাই না? তো সেই জিনিসটা তো তোমাকে তো লিখে রাখতে হবে। কটা পয়েন্ট? 10টা পয়েন্ট। যে 10টা পয়েন্ট তুমি ডেসক্রিপটিভ লিখতে গিয়ে যদি কখনো আমাদের সেই ফার্টিলিটি রেট বা সেই রকম ধরো গর্ভ নিরোধক এরকম যদি কোনো লেখা আসে, তাহলে আমি লিখতে পারবো। তুমি এরকম 10টা পয়েন্ট লিখে রাখবে যেখানে তোমার থাকবে যে ডাইজেস্টার রিলেটেড, ধরো ল্যান্ডস্লাইড হয়ে যাচ্ছে, কোথায় কোথায় ল্যান্ডস্লাইড হয় তোমাকে এক্স্যাক্ট জেনে রাখতে হবে, কোন কোন রাজ্যে বেশি হয়। ল্যান্ডস্লাইডের জন্য ভারতবর্ষে গত 5 বছরে কতজন প্রাণ হারিয়েছে বা কত ক্ষতি হয়েছে, এটা তোমাকে লিখে রাখতে হবে। তাহলে তো না, তাহলে তো তোমার লেখাটা আগের থেকে অনেক উন্নত হয়ে গেল। তুমি বাকিদের থেকে পিছনে ফেলে দিলে, তোমার লেখাতে যত তথ্য থাকবে তোমার লেখা তত স্ট্রং হয়ে গেল। এবার তুমি কি জানো একটা লেখা কিভাবে লিখতে হয়, তুমি টেন্স জানো, ভালো করে তুলে ধরতে জানো, তোমার কাছে ফরম্যাট আছে। পরীক্ষার আগে তুমি শুধু পরীক্ষার হলে ঢোকার আগে 10 থেকে 12 বার জাস্ট 4টে মাত্র পেজ বারবার করে দেখে চলে গেলে, আর কিছু দরকার নেই স্যার। এই ছোট্ট পেজ থাকলে কি হবে, তুমি কনফিডেন্সও বাড়বে তোমার, তুমি এতটাই কনফিডেন্ট থাকবে কারণ তোমার কাছে নির্ভুল তথ্য আছে। প্রথম কথা হচ্ছে তথ্য আছে, কিন্তু তুমি যদি একটা মোটা বইয়ের তথ্য মুখস্থ করে যাও তোমার চাপ হয়ে যাবে। কি ধরতে পারলে? দেখো কানে ঢুকলো আমার কথা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আজ পর্যন্ত নোটস বানাবে সেগুলোই, ঠিক আছে? পরীক্ষার আগের জন্য একটা একদম কম্প্যাক্ট নোট থাকবে, যে নোটটা তুমি পড়ে যাবে। অবশ্যই নোটটা তোমার হওয়া চাই, কিন্তু এরকম নয় যে তুমি লোকের নোট ধার করে তুমি পড়ছো, তাহলে কিন্তু ফেঁসে যাবে। নিজের নোটের জন্য আলাদা একটা অন্য রকমের ব্যাপার আছে, ঠিক আছে? এবার যে যত খাটতে পারবে তার তত লাভ, কি বুঝলে? তাহলে তোমরা খাটতে একদম। রাজি আছো? একদম। স্যার হ্যাঁ বলে ফেলো। স্যার নিউজ পেপার পড়ার পর যে আপনি যেটা বললেন নোটগুলো বানাতে, স্যার নিউজ পেপার থেকে যে নোটটা বানাবো, মানে আপনি তো ওটাই বলছেন না যে নিউজ পেপার থেকে বানাতে বলছেন কারেন্ট ইস্যুস গুলো। হ্যাঁ হ্যাঁ। তো স্যার ওই যখন নোট লিখছি মানে নিউজ পেপার থেকে, তখন খুব সমস্যা হচ্ছে, মানে মনে হচ্ছে যে নিউজ পেপার থেকে কপি করে নিচ্ছি। ওই জন্য তো আমি তোমাকে বললাম যে বুলেট পয়েন্ট তোমাকে তুলে ধরতে হবে। তোমাদের আমি নোটস দিইনি, দেখো তো নিউজ টু নোটসে আগে তো অনেক হ্যাঁ বড় হ্যাঁ করে স্যার, লিখছে, ওটা তো এখন বুলেট পয়েন্ট করে দিচ্ছি না, 10টা পয়েন্ট দিচ্ছি বুলেট পয়েন্ট করে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা তো দেখছি রোজই যতগুলো দিয়েছেন তাহলে আপনি। তাহলে সেখান থেকে তুলে ধরতে হবে। তুমি বলো তো, তুমি একদিন যদি ইন্টারনেট নিয়ে বসলে খাতা পেন নিলে, খাতা পেন নিয়ে হুম তুমি ভাবলে যে আমি আজকে এখানে মানে একটা লিখবো, কি যে বসলে দিয়ে ভাবলে যে টপিক হলো ওমেন। এবার তুমি বলো স্যার ওমেন ওমেন করছেন কেন? দেখো ওমেনটা হচ্ছে একদম বিশাল ভাইটাল জিনিস, মানে এটা দিয়ে একটা লেখা আসবেই, একদম আসবেই আসবে, হয় বাংলা হোক ইংরেজি হোক, ওমেন দিয়ে আসবেই। এবার তুমি বসলে ইন্টারনেট, তুমি এবারে তোমার মনের মতো ভাবলে যে আচ্ছা ডেসক্রিপটিভ লিখতে গেলে কি কি আসে, কি কি আমি অ্যাড করতে পারি। প্রথমত হচ্ছে যে ওমেনের এডুকেশন সম্পর্কে তুমি লিখতে পারো, তাই না? তুমি এটা বসলে যে তারপর সার্চ করলে ইন্টারনেটে, হ্যাঁ একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, যদিও খুব একটা প্রয়োজন নেই তাও কাজে লাগতে পারে, একটা হচ্ছে ইন্ডিয়া বেসে, আর হুম একটা কি করলে ওয়েস্ট বেঙ্গল বেসে। তাহলে একটা তথ্য তো পাবে। হ্যাঁ তারপরে হ্যাঁ স্যার। তারপরে এবার কি করলে যে মানে ওয়ার্ক প্লেস কত পার্সেন্ট মেয়ে আছে, সেম একই রকম ভাবে তুমি বের করলে, এইরকম করে তুমি 3টে 4টে পয়েন্ট পাবে, তাই না? যে মেয়েরা কত হ্যাঁ হ্যাঁ পার্সেন্ট স্যার। কোথায় আছে। তারপরে ধরো আর্লি আচ্ছা। ম্যারেজ, অনেক রকম টপিক আছে না? তো হ্যাঁ যেগুলো হ্যাঁ। ডেসক্রিপটিভ লিখতে গিয়ে কাজে লাগবে সেগুলো তোমাকে এখানে টুকে রাখতে হবে। তাহলে ওমেন নিয়ে আচ্ছা হলো। আচ্ছা। এবারে ধরো তুমি তারপরে আরেকটা টপিক এবারে এটা একটা মানে একটা হয়ে গেল তোমার। হুম, মানে স্যার একটা টপিক থেকে মানে বিভিন্ন ডাইমেনশন থেকে কি কি রকম ভাবে আসতে পারে হ্যাঁ, বা কি কি একদমই রকম তাই, ইনফরমেশন, একদমই সেটাই। তাই। তো তুমি স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলে ফেলো।
স্যার বললাম যে প্যারাগ্রাফ লিখতে গেলে মোটামুটি কত ওয়ার্ড লিখতে হবে 40 নম্বরের জন্য স্যার? দেখো, প্যারাগ্রাফ লিখতে গেলে প্রথম কথা হচ্ছে প্যারাগ্রাফ লেখার কারণ মানে আছে, ধরন আছে, ঠিক আছে? এটা আমি যদিও তোমাদের শেখাবো, তবু আমি বলে দিই। প্যারাগ্রাফ হতে গেলে ন্যূনতম যে শর্ত সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট 3 consecutive সেন্টেন্সেস, মানে ন্যূনতম 3টে বাক্য থাকতেই হবে। এবারে তুমি বলছো স্যার 40, তাহলে 40কে 3 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 13, তাই না? তাহলে একটা বাক্যে হ্যাঁ 13টা স্যার। করে শব্দ থাকতে হবে। মানে আমি বললাম, মানে এটা হচ্ছে প্যারাগ্রাফ। যদি তুমি কমপক্ষে 3টে বাক্য না দাও তাহলে সেটা প্যারাগ্রাফ নয়। তার বেশি হতে পারে, কিন্তু তার কম হবে না। দুটো বাক্য লিখে দিলে 40 শব্দের, দিয়ে বললে এটা প্যারাগ্রাফ, চেঞ্জ করে দিলে প্যারাগ্রাফ না, ভুলে গেল। এই জিনিসগুলো খেয়াল রাখো না, পরীক্ষক নম্বর কেটে নেই। তোমরা ভাবো যে স্যার আমি তো ভালোই লিখে এসেছি, পরীক্ষায় কেন যে কেটে নিল? ওই যে স্যার, তুমি দুটো বাক্য লিখে তোমার মনে হয়েছে একটা সাইজ, মানে তুমি এরকম একটা সাইজ দেখে তোমার মনে হয় যে এটা একটা প্যারাগ্রাফ, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু হ্যাঁ কখনোই স্যার, ভাবোনি আমরা যে তো স্যার মোটামুটি ন্যূনতম গেস করিনি। 3টে বাক্য লাগবে তাহলে প্যারাগ্রাফ। সে তোমার সাইজটা এটাও হতে পারে, কিন্তু 3টে বাক্য আছে, কিন্তু তোমার কি একটা ধারণা যে আচ্ছা এত বড় হয়ে গেলে এটা প্যারাগ্রাফ, তা চেঞ্জ করে দিই। তারপরে এত বড় হয়ে গেছে সাইজটা, দেখতে ভালো লাগছে মানে প্যারাগ্রাফ। দেখতে ভালো লাগার জন্য প্যারাগ্রাফ হয় না, সাইজের জন্য প্যারাগ্রাফ হয় না। 3টে বাক্য, তোর 3টে বাক্য ধরো 50টা শব্দ করে 3টে বাক্য, তাহলে 150টা শব্দের প্যারাগ্রাফ, ওটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। বলতে গেলে স্যার মোটামুটি 3 থেকে 4 পৃষ্ঠা লিখে আসতে হবে, তাই তো স্যার? 3 থেকে 4 পৃষ্ঠা না, কে বলেছে তোমাকে 3 থেকে 4 পৃষ্ঠা? মানে আমি ওই বিষয়টা তো আমি তো এটাই ভাবলাম স্যার 3 থেকে 4 পেজ তো মিনিমাম তো লিখতে হবে স্যার। না, মানে তুমি যেহেতু তুমি 40 নাম্বার স্যার, অনেকটাই নাম্বার স্যার। আমি কি স্যার বললাম? ওয়ার্ড লিমিট তো দেওয়া থাকে তো মনে হয়, দেখে যা দেখেছি। আমি তোমাকে কি বললাম এখন? তুমি আমাকে বললে যে স্যার প্যারাগ্রাফটা কি, তাই তো? প্যারাগ্রাফ হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্যার। প্যারাগ্রাফ হচ্ছে একটা, মানে তুমি একটা বাক্য লিখলে, দুটো বাক্য লিখলে, 3টে বাক্য লিখলে, ফুল স্টপ। এবারে তুমি যদি মনে করো যে না তোমার কথা বলা হয়ে গেছে, তাহলে তুমি কি করতে পারো? প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখতে পারো, আবার এখান থেকে শুরু করতে পারো, দ্বিতীয় প্যারাগ্রাফ শুরু হলো, ঠিক আছে? এবার দ্বিতীয় প্যারাগ্রাফে ধরো তোমার সম্পূর্ণ লিখতে হয়তো এতটা জায়গা নিল, আবার হয়ে গেল, আবার তুমি এখান থেকে শুরু করলে, আরেকটা প্যারাগ্রাফ শুরু হলো। তোমাকে কেউ দিব্যি দিয়ে রাখেনি যে এত বড়ই করতে হবে বা এত বড়ই করতে হবে, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু প্যারাগ্রাফ নয়। কেন দেখো তো, দুটো বাক্য আছে, এটা প্যারাগ্রাফ নয়। এটা প্যারাগ্রাফ, এটাও প্যারাগ্রাফ। দেখো ধরতে পারলে কিনা দেখো। এবার তুমি কটা শব্দের মধ্যে লিখবে সেটা তোমার হ্যাঁ ব্যাপার। ক্লিয়ার হলো সবার? না কোনো সমস্যা? স্যার 40/3 যেটা স্যার করলেন ওটা ঠিক স্যার বুঝতে পারলাম না কি স্যার। বললে 40? 40/3 যেটা ও করলেন 40/3 ও যেটা বল স্যার। ও ও বললো স্যার 40টা শব্দের মধ্যে লিখতে, ঠিক আছে, একটা না না প্যারাগ্রাফ। না স্যার, আমি সেটা বলিনি স্যার। বলছি যে 40 নাম্বার আছে, মিনিমাম কটা ও ওয়ার্ড লিখতে হবে, ও আচ্ছা কটা আচ্ছা, ওয়ার্ডে হবে। 40 নম্বরে আছে তাই না? 40 নম্বরে আছে, 40 নম্বর তো খুব কম নম্বরও না স্যার। 40 নম্বর মানে অনেকটাই নম্বর তো স্যার। আমি মানে এটাই ভাবছিলাম যে মিনিমাম প্যারাগ্রাফ যে লিখতে হয়, মিনিমাম কমপক্ষে 500 থেকে 600 ওয়ার্ডে তো লিখতেই হবে, মানে এটাই বলছিলাম। না সেরকম দেখো, ব্যাপারটা হচ্ছে যে তোমাকে যখন বলে দেয়নি তখন তুমি জানো না, ঠিক আছে? এবার তোমাকে যদি বলা হয় এসে লিখতে, তাহলে ধরো 300 থেকে 400 শব্দের মধ্যে তুমি লিখবে একটা এসে। কিন্তু নর্মালি ডাব্লিউবিসিএস পরীক্ষাতে দেখা গেছে যে ওরা বলে দেয় যে 150 শব্দের মধ্যে লেখো, 200 শব্দের মধ্যে লেখো, একদম বলে দেয় একদম করে। কারণ ওরাও তো জানে যে লিখতে হবে, কিন্তু যদি না বলে তাহলে তুমি 300 থেকে 400 শব্দের মধ্যে লিখবে। ক্লিয়ার?
কি ধরতে পারলে? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। আর কার কোনো প্রশ্ন এই ব্যাপারে? আরেকটা কথা, হ্যাঁ। সেটা হচ্ছে যে স্যার যখন প্যারাগ্রাফ লেখা হবে, মানে এসে আর কি যখন লেখা হবে, তখন সেটা কি সিম্পল ভাষায় না একটু মানে একটু স্ট্যান্ডার্ড ভাষায় লিখলে ভালো হয়, কোনটা স্যার? তুমি আমাকে দেখো, তুমি তুমি এসে আর প্যারাগ্রাফ দুটো কিন্তু আলাদা জিনিস। তুমি কোনটা বলছো বলো? তা আমাকে একটু এসে আর প্যারাগ্রাফ পার্থক্য বুঝিয়ে দিন স্যার, এই ইয়াটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে স্যার। এটা তো আমি অবশ্যই পরে বোঝাতাম। দেখো ব্যাপারটা হচ্ছে, প্যারাগ্রাফ কি বললাম, কম করে 3টে কনসিকিউটিভ মানে পরপর 3টে বাক্য লাগবে, তাই না? তাহলে প্যারাগ্রাফ হবে। এসের ক্ষেত্রে কি বলতো, অ্যাটলিস্ট 3 consecutive প্যারাগ্রাফ। এসের ক্ষেত্রে কম করে মানে ন্যূনতম 3টে প্যারাগ্রাফ লাগবে। কি ধরতে পারলে কিনা দেখো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একদম কিচ্ছু নেই। 3টা প্যারাগ্রাফ লাগবে কম করে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। একদম কিচ্ছু নেই। তুমি দেখো, একদম পাতি বাংলায় আমি বলছি, একটা বাক্য গঠন করতে গেলে ন্যূনতম লাগে, বাক্যের কথা বলছি, বাক্য গঠন করতে ন্যূনতম লাগে একটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভাব। এই দুটো যদি থাকে তাহলে কি হয়ে গেল, একটা সেন্টেন্স। ব্যাস, ন্যূনতম প্রয়োজন একটা বাক্য গঠন করতে গেলে। একটা প্যারাগ্রাফ গঠন করতে গেলে ন্যূনতম 3টে বাক্য লাগবে, 3 সেন্টেন্স, তাই তো? তাহলে কি হবে প্যারাগ্রাফ। আবার 3টে ন্যূনতম যদি প্যারা থাকে তাহলে সেটা হবে এসে। ক্রোনোলজিটা বুঝতে পারলে? দেখো, समझ रहे हो ना क्रोनोलॉजी? সৌভিক খান ধরতে পারলে? দেখো, হ্যাঁ স্যার। এতদিন বুঝতে এটা জানতে, এই যে ক্রোনোলজিটা? না স্যার, এইভাবে তো ভাবিনি কোনোদিন যে টাইমের উপরে ডিপেন্ড করে লিখে দিতাম। এই প্রথম শুনলাম স্যার, আগে পুরো ঢালা লিখে দিয়ে চলে আসতাম, এই প্রথম আহ, শুনলাম এটা। আগে আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আছে স্যার, হ্যাঁ বলো। যেটা মানে আমি বারবারই এটা মানে দেখি, আর আমি পুরানো কোশ্চেন পেপারও এর আগে দেখেছি আর কি, মানে মেন্সের। তো আমি ঘাটি, তো এখানে এখানে লেখা আছে রাইটে কম্পোজিশন। কম্পোজিশন মানে কি বলছে, প্যারাগ্রাফই তো না নাকি, না এসে? না 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 না, এই তো গল্প এখানেই। এইখানে তো আমার আটকে যাচ্ছে স্যার। কম্পোজিশনের মধ্যে কি কি পড়ে জানো? দেখো, একটা হ্যাঁ বলুন স্যার। কম্পোজিশন আছে, ঠিক আছে? ওরা খুব চালাক। কম্পোজিশন আছে। এবার এবার তুমি আমাকে জিজ্ঞাসা করো, স্যার জানেন তো আমাদের WBCS এর সিলেবাসে কোথাও লেখা নেই যে ডায়লগ রাইটিং, এসে রাইটিং একটা শব্দ লেখা নেই। হ্যাঁ, ডায়লগ রাইটিং এসছে তো স্যার, ডায়লগ রাইটিং আমি দেখলাম এসছে, এর আগে দেখেছি, ছিল কিন্তু স্যার সিলেবাসে তো নেই। 2015। কিন্তু সিলেবাসে তো নেই, লেখা আছে সিলেবাসে। তুমি দেখেছো WBCS সিলেবাসটা? না নেই তো স্যার, দেখেছি নেই, আমি। তবুও দিয়ে দিয়েছে। এটা তো অন্যায়। তো অন্যায় কি অন্যায় নয়? লেখা নেই অথচ দিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার, ওটা তো রিপোর্টের পুরো দিয়ে দিয়েছে পুরো। রিপোর্ট রাইটিং বলেছে ওরা, দেয় পরীক্ষায়, ঠিক আছে। এডিটোরিয়াল লেটার মানে লেটার রাইটিং দেয়, লেটার রাইটিং এ এডিটোরিয়াল লেটার, পার্সোনাল লেটার দেয়, ঠিক আছে স্যার, মানলাম। কিন্তু স্যার WBCS এর সিলেবাসে কোথাও একদম একটা শব্দ লেখা নেই এসে বলে। আর এইদিকে স্যার আপনার ডায়লগ রাইটিং, অথচ আমরা দেখেছি ডায়লগে এসছে আবার এসেও এসছে। ব্যাপারটা কি? তাই তো? এটা তো অন্যায় করছে পিএসসি। হ্যাঁ স্যার। অন্যায় করে না স্যার, কারণ তোমরা জানতেই না যে কম্পোজিশনের মধ্যে নোটিশ পড়ে, কম্পোজিশনের মধ্যে ডায়লগ রাইটিং পড়ে, কম্পোজিশনের মধ্যে এসে পড়ে, কম্পোজিশনের মধ্যে
প্যারাগ্রাফ পড়ে, তাহলে স্যার প্রশ্ন হচ্ছে এখানে যেখানে কম্পোজিশন যখন লিখতে চেয়েছে তাহলে আমি কি লিখবো, নোটিশ লিখবো না ডায়ালগ লিখবো না, মানে যেহেতু ওখানে ইয়ে অবশ্যই এখানে ইঙ্গিত করে দিয়েছে কি লিখতে হবে, যেমন নয়েজ এর উপর লিখতে বলেছে বা মিউজিক বা থেরাপির উপর লিখতে, মানে আমি এটা 2018 কোশ্চেন আমি দেখছিলাম। হ্যাঁ তো এবার লাইট স্কুল ব্যাক ফর প্রাইমারি স্কুল চিলড্রেন এটা সম্বন্ধে বলেছে। এবার হুম। এখানে লেখা আছে রাইট এ কম্পোজিশন অফ এনি ওয়ান, এবার টপিকস এখানে লেখা আছে ফলোইং টপিকস গুলো দেওয়া আছে 40 নাম্বার, ঠিক আছে। হুম। এবার এই তিনটার মধ্যে আমি কি লিখবো তাহলে, না এবার নোটিশ এবারে লিখবো, ডায়লগ লিখবো, এসে ওখানে লিখবো না প্যারাগ্রাফ লিখবো? ওখানে শব্দ সংখ্যা দেয়নি পাশে, 200 শব্দের মধ্যে লিখতে বলে, ঠিক আছে। এবারে স্যার স্যার। 2023 সালের যে কোশ্চেনটা ছিল হুম এখানে শুধু লেখা ছিল যে রাইট এ কম্পোজিশন অন এনি, তারপরে টপিক এসেছিল এখানে এনইপি টপিক, কন্যাশ্রী, এজিং এগুলোর উপর এসেছিল, কিন্তু কোনো রকম স্যার ওয়ার্ড লিমিট ছিল না স্যার। ওয়ার্ড লিমিট ছিল না, কিন্তু ওই ওয়ার্ড লিমিটটা ধরো 200 থেকে 250 শব্দের মধ্যে আমরা বলি লিখতে, ঠিক আছে। আচ্ছা স্যার, আচ্ছা। ঠিক আছে, কারণ ধরো শুধু বলে দিলে তো হবে না, কারণ ধরো যারা প্র্যাকটিস করে, যারা লেখে, তারা জানে ব্যাপারটা যে স্যার এতর মধ্যে লিখতে হয়। এবারে একটু বলবে স্যার কি করে জানলেন, কারণ ধরো প্রিভিয়াস অন্যান্য কোশ্চেনে ধরো কম্পোজিশন লিখতে বলে পাশে 200 শব্দের মধ্যে বলে, ক্লিয়ার। এবারে এই ক্ষেত্রে আমরা কি করি, যদি এক্সাক্ট উল্লেখ করে দেই যে ডায়লগ লিখতে, তখন ডায়লগ লিখি, যদি এসে লিখতে বলে তাহলে এসে লিখি, বা প্যারাগ্রাফ লিখতে বলে প্যারাগ্রাফ। কিন্তু নর্মালি ধরো নোটিশ কোনোদিনও দেইনি, প্যারাগ্রাফ রাইটিং কোনোদিনও দেইনি, এই যা দিয়েছে এই দুটো, ঠিক আছে। এবারে 200 শব্দের মধ্যে কম্পোজিশন দিয়েছে, ঠিক আছে। তখন আমরা কি করি যে এই এসে ফরম্যাটটাকেই চুজ করি লেখার জন্য। তখন 3টে প্যারাগ্রাফে লিখি। ফার্স্ট প্যারাগ্রাফ হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ড প্যারাগ্রাফ হচ্ছে তোমাদের বডি, আর থার্ডটা হচ্ছে কনক্লুশন। কি বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা স্যার, তাহলে এসে লিখতে হবে, বুঝতে পেরেছি স্যার। মানে এসে লিখতে হবে 3টে প্যারাগ্রাফে, ক্লিয়ার? আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। না কেউ যদি একটু মানে তিনটে বেশিও যদি লেখে তাতে কোনো তো ক্ষতি নেই স্যার। কি বললে? মানে কেউ যদি তিনটার বেশিও লেখে প্যারাগ্রাফ তাহলে তো ক্ষতি নেই স্যার। আমি কি বললাম তোমাকে, তোমাকে ন্যূনতম 3টে লিখতেই হবে। এবারে তোমার ইচ্ছে হল, তোমার এবার এতটা ক্যাপাসিটি আছে যে তুমি 6টা প্যারাগ্রাফ করতে পারবে, ঠিক আছে। 6টা প্যারাগ্রাফ করতে পারবে, অথচ 200টা শব্দেই, কোনো সমস্যা নেই। এবারে তুমি প্যারাগ্রাফটা চেঞ্জ করো কেন, কারণ হচ্ছে ধরো তুমি ধরো বডিতে কি করলে, 2টো প্যারাগ্রাফ করবে ভাবলে, একটা কি করলে, একটা হচ্ছে যে প্রজ সম্পর্কে লিখলে, মোবাইল ফোনের ব্যবহার প্রজ, একটা প্যারাগ্রাফ করলে কনস, 2টো প্যারাগ্রাফ করে দিলে বডিতে। কেউ কি করলো যে না পুরোটাকে একটা প্যারাগ্রাফে লিখলে, ইটস ওকে। 2টো করলে কি হলো, পরীক্ষকের সুবিধা হবে যে একটাতে তুমি প্রজ লিখেছো, একটাতে কনস লিখেছো, ক্লিয়ার? আশা করছি কারো কোনো সমস্যা নেই এই বিষয়ে আর। না স্যার, ভেরি গুড। স্যার মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে একদম। কি বলো সৌভিক, কিছু স্যার, বললো? হ্যাঁ স্যার বলছি, ওই যে আপনি যেগুলো বললেন যে ধরুন ডেফিনিশন, তারপরে প্রস কনস, তারপরে মেন বডি, তো এগুলো কি ওই ওপরে কি লিখতে হয় যে না না ডেফিনিশন, না তার না 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 আলোচনা লিখতে হয় করতে না। হয়? না 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 লিখতে হয় না। না তো আমি ওই মানে 151 এসে যে অ্যারিয়েন্টের যে বইটা আছে দেখছিলাম, হুম ওখানে ওরকম সব ডেফিনিশন, লাস্টে কনক্লুশন বলে লিখে তারপর ডিটেলসটা লিখছে, তাই জন্য জিজ্ঞাসা করলাম। না দেখো, লিখলে তো লেখা যায়, হ্যাঁ, কিন্তু আমরা লিখবো না, ঠিক আছে। আচ্ছা, কারণ দেখবে যে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন এইভাবে লিখলে দেখবে যে একটা মানে দেখতে কেমনই লাগে, তাই না? হ্যাঁ স্যার, মনে হয় যে কোশ্চেনের উত্তর লিখছে সেই সেই বাচ্চাদের মতো মিসেলিনিয়াস মনে হয়। মতো। স্যার এটাই স্যার আমি একটু মানে জিনিসটা আরো বিস্তৃত বলছি যে তাহলে কি আমরা কি স্যার এটা করবো যে ইন্ট্রোডাকশন বা বডি সেগুলো তো লিখছি না, কিন্তু যেরকম কি হচ্ছে বডির যেরকম আপনি পার্ট বলেন যে পোজ এবং কনস, হুম এবার সেটাকে আলাদাভাবে পয়েন্ট না করে মানে লেখার মধ্যে স্টার্টিং এর মধ্যে ওটা মানে যে পড়বে সে যাতে বুঝতে পারে যে এটা পন্স লেখা শুরু করেছে বা কনস লেখা শুরু করেছে, এটাই বলতে চাইছি তাই। এবারে দেখো তুমি যখন প্রজটা লিখলে তো পরীক্ষক আচ্ছা। যিনি খাতা দেখবেন তিনি তো বুঝতে পারছেন যে তুমি ধরো ওমেন রিজার্ভেশন বিল নিয়ে প্রজটা লিখছো, হ্যাঁ।
পজিটিভ পজিটিভ হুম। কথা লিখছো। হুম, হুম, হুম। এবার হঠাৎ করে তুমি কি করলে, একটা বাঁক নিয়ে নিলে, মোড় নিয়ে নিলে, মানে একটুখানি নতুন করে আবার একটা প্যারাগ্রাফ শুরু করলে। তখন উনি যখন পড়ছেন তখন দেখছেন যে আবার তুমি কনস গুলো লিখেছো। তাহলে আচ্ছা, তিনি তো বুঝে যাবেন, বাহ দারুণ তো, দুটো আলাদা আচ্ছা, আলাদা ভাবে ভাগ করে দিয়েছে। বুঝতে পারলে? আচ্ছা, আচ্ছা। আরেকটা জিনিস স্যার, মানে সাইকোলজির দিক থেকে যে একজন রিডার যখন এই জিনিসটা পড়বে, কোনো জিনিসকে পজিটিভলি আগে প্রেজেন্টেশন করা ভালো না নেগেটিভলি আগে প্রেজেন্টেশন করা ভালো? আমি তো বলবো মানে নেগেটিভ কোনো কথাই বলতে যেও না। না, না স্যার, মানে প্রোস আর কনস এর দিক থেকে, মানে প্রজ কনসটা এর আগে শুরু করব না না? না, তুমি তোমার মানে প্রজটা লেখাই ভালো, ঠিক আছে? আচ্ছা, ঠিক তবে আমরা যেটা শেখাই সেটা হচ্ছে যে প্রজটা যখন প্রজ লিখলে তখন ইটস ওকে, নো প্রবলেম, কিন্তু কনস যেগুলো যেগুলো লিখলে হ্যাঁ স্যার। আরেকটু বাড়িয়ে তুমি তারই সমাধানটা দিয়ে দেবে। ধরো বললে যে কন্যাশ্রী প্রকল্প হতে পারে অনেকের সাহায্যে আসতে পারে, তবে কোথাও না কোথাও যেন প্রত্যেকটা মানুষের, মানে প্রত্যেকটা মেয়ে কাছে পৌঁছতে পারেনি, ঠিক আছে? আচ্ছা, এবারে যে পৌঁছতে পারেনি, তুমি কনস বললে তো, হ্যাঁ স্যার। তারপরের বাক্যে তুমি লিখে দিবে যে এর জন্য আমাদের প্রশাসনিক সদিচ্ছা এবং সচেতনতা দুটোরই উন্নতি হওয়া প্রয়োজন বা কামনা করি। দেখো সঙ্গে সঙ্গে সমাধান দিয়ে দিলে তুমি। তাহলে পরীক্ষক কি ভাববে যে তুমি শুধুমাত্র কনসটা বলছো না, নেগেটিভটা তুলে ধরছ না, তুমি তার সাথে সাথে সমাধানটাও দিচ্ছ। আর যেটা তোমাকে মানে ওই একজন সেম 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 প্যারাগ্রাফের ব্যাপারটাকে নোট করব। হ্যাঁ, তোমাকে মানে একজন ডাব্লিউবিসিএস অফিসারের কাছে কি চাই, সমাধান তো। একদম স্যার। তো এই জিনিসটা তোমার করতে হবে, বাস। আর কি চাই, বাস, এত কিছু নেই। একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ওই যে কনসটা দেবো, ধরুন অনেকগুলো কনস আছে, এবার প্রতিটা কনসের দেওয়ার পর পরই তার সমাধান, নাকি কনস গুলো আগে লিখে দিয়ে তারপর একটা প্যারাগ্রাফ বা উপসংহারে ওইগুলোর একটা মানে হোলিস্টিক একটা সমাধান এরকম লিখবো, কি মানে কিভাবে কি ওটা কি লিখবো? প্রথমত হচ্ছে অতগুলো কনস লেখার সময় পাবে না, শব্দ সংখ্যাও পাবে না অতগুলো, ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যদি লেখো তাহলে ওই একটা মানে হলিস্টিক ভাবে একটা পজিটিভ অ্যাপ্রোচ দিতে হবে তোমাকে, ঠিক আছে? তাই ওটা উপসংহারে দেবো নাকি ওই কনসের প্যারাগ্রাফে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আমি একটা ক্যালকুলেট করেছি স্যার, লেটার রিপোর্ট কম্পোজিশন প্রেসিসাস ট্রান্সলেশন এই সব কিছু 36 মিনিট করে দিলে মোটামুটি 180 মিনিট 3 ঘন্টা কভার হয়, মানে মানে পার হেড, মানে প্রত্যেকটা ইয়েতেই 36 মিনিট করে টাইম দিতে হবে, তাহলে হবে। ওই একদম, কে বললো অতক্ষণ লাগবে? তুমি প্র্যাকটিস যখন করবে তখন তুমি জাস্ট টপিকটা দেখবে আর লিখবে। তোমার এখন 36 মিনিট মনে হ্যাঁ, হচ্ছে কেন বলো তো? তোমার কাছে না প্রপার ডেটা আছে, না তোমার কাছে ফরম্যাটের, ওই লিখতে গেলে তো ভাবছো যে ফরম্যাটটা ঠিক হলো কিনা। হ্যাঁ স্যার। দ্বিতীয়ত হচ্ছে ট্রান্সলেশনে তুমি যেটা ভাবছো সেটা আদৌ পারলে কিনা। সূচনা কি দেবে আর উপসংহার কি দেবে, তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে তোমার 36 মিনিট। এবার তুমি যখন শিখে যাবে, এখন প্র্যাকটিস করবে, তখন কি হবে? আচ্ছা, এডিটোরিয়াল লেটার ফরম্যাট তো একদম 1 মিনিটে হয়ে যাবে ফরম্যাটটা। তারপরে তোমার কাছে প্রপার ডেটা আছে, তুমি শুধু মানে, তারপরে আবার তোমাকে আমি স্পেশাল কিছু সূচনা দেব, শেখাবো, স্পেশাল কিছু উপসংহার শেখাবো। দেখো, ওমেন নিয়ে যদি আসে তাহলে ওমেন সম্পর্কিত তোমাকে যদি একটা মানে ফরম্যাট দিয়ে দেওয়া হয় যে দেখো ওমেন সম্পর্কিত এলে তুমি এই ডেটাগুলোই লিখবে, মানে এই ধরনের একটা একটা স্ট্যান্ডার্ড সূচনা থাকলো। এবার যেটা আসবে ওমেন নিয়ে, হয়তো ওমেন রিজার্ভেশন বিল নিয়ে এলো তো একটুখানি চেঞ্জ করে দিলে, যদি হ্যাঁ স্যার। ওমেনদের উপর যদি মানে সামাজিক কোনো অন্যায় হয় সেটা নিয়ে এলে সেটা করে দিবে। তো একটা একটা ফরম্যাট থাকবে যেটা তোমার ঝড়ের মতো মুখস্থ থাকবে এবং তুমি লিখে আসবে পরীক্ষায়, সময় তো এমনি বেঁচে গেল। প্রথম কথা হচ্ছে গ্রামাটিক্যাল এরর হওয়ার কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয়ত হচ্ছে তোমার সময়টা বেঁচে গেল। তোমাকে যেটা ভোগাবে সেটা হচ্ছে যে তোমার কাছে যদি ডেটা না থাকে তাহলে তুমি পরীক্ষার হলে ভাবছো, তখন তো হবে না। কিন্তু তোমার কাছে প্রপার ডেটাও আছে, তুমি জাস্ট বাক্য গঠন করবে আর লিখবে, দ্যাটস ইট। আর শব্দ সংখ্যা তো তুমি যখন এখন একটাও প্র্যাকটিস করনি বলে 200 তোমার আই সেট হয়নি যে ঠিক আমার 200 শব্দ কত দূর পর্যন্ত, 1 পাতা লাগছে না 1.5 পাতা লাগছে, আই সেট হয়নি। কিন্তু যখন তুমি 30টা কম্পোজিশন লিখে নেবে তখন বুঝে যাবে, ও আচ্ছা আমার এত দূর পর্যন্ত এলে আমার 200টা শব্দ হয়ে যাবে, এতটা লিখলে আমার উপসংহার শেষ, বাস এখানে আমার 60টা শব্দ হয়ে গেছে। বুঝতে পারলে তো? তখন আর তোমার গুনতে হবে না। হ্যাঁ স্যার। তাহলে কত কত মিনিট লাগবে? 15 মিনিটের মধ্যে তুমি লিখে দিবে,
বাকিটা বগল বাজাবে বসে বসে, দেখবে এদিকে তোমার পাশে কে লিখছে, কি কি খবর। না ব্যাপারটা স্যার সেটা না, মানে ব্যাপারটা হচ্ছে স্যার আমি একটা মানে ধরেছি মানে এই ইয়েগুলো মানে আজ কারো হয়তো হাতের লেখা খুব স্পিড থাকে বা কারো স্লো থাকে, তো সেই ক্ষেত্রে আমি একটা এভারেজ ধরেছি আর কি, আমি নিজের ক্ষেত্রে ধরেছি। আমি একটু খুব তো স্পিডে লিখতে পারি না স্যার, আস্তে আস্তে লিখতে হয়, তো ওই জন্য আমি ধরেছি স্যার এটা আমার না এবারে calculation। কি এবারে কি বলতো, যে কিছু কিছু টপিক থাকবে যে টপিকগুলো তোমাকে 15 মিনিটের মধ্যেই শেষ করতে হবে, যেটাতে তুমি স্ট্রং। এবারে কিছু টপিক থাকবে যে টপিকটা তোমার হয়তো একটু ভাবতে সময় লাগবে। ধরো এরকম একটা টপিক থাকে, হয়তো কম্পোজিশন এমন দিয়ে দিল যেটা তোমার মাথাতেই আসছে না, সেটাকে তো তোমাকে 40 মিনিট দিতে হবে বা 50 মিনিট দিতে হবে তোমাকে, বুঝতে পারছো তো? হ্যাঁ আমি স্যার। এই জায়গাটা বলছি তোমাকে। হয়তো ট্রান্সলেশনটা এমন দিয়েছে, এমন সাধু ভাষায় দিয়ে দিয়েছে যেখানে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এমন এমন শব্দ দিয়ে দিয়েছে হয়তো তোমার মাথায় আসছে না। তো সেটার জন্য তো তোমাকে 2-3 মিনিট দিতে হবে যে কি বসানো যেতে পারে অন্তত পক্ষে। স্যার আপনার এই কথাটা শুনে একটা কথা মনে পড়লো স্যার, আপনি একটা দিয়েছিলেন ওই কত 187 পেয়েছে মনে হয় ইয়েতে ইংলিশে, ওটা কি স্যার আদৌ সত্যি পেয়েছে? আমার তো বিশ্বাস হয় না স্যার। না না, দেখো ব্যাপারটা হচ্ছে অনেকেই তো, দেখো আন্ডার এস্টিমেট করা তো ঠিক নয়, অনেকেই তো ভালো আছে না। না না সেটা আমি বুঝতে পেরেছি, না আন্ডারস্টিমেট করছি না স্যার, আমি মানে এক জায়গায় এর পোস্ট দেখেছিলাম, এই পোস্টে মানে সোশ্যাল মিডিয়া দেখছিলাম, তো ওখানে অনেকে লিখছে মানে এটা ভুয়ো, মানে এরকম একটা কিছু লিখেছে, মানে আমি পরে আমি নিজেও বিশ্বাস করতে পারছি, মানে 187 তো মুখের কথা না স্যার তোলা, মানে 150 হলে তাও একটা আইডিয়া করতাম না, ঠিক আছে যেহেতু এটা ভাষা, বুঝতে পারলেন তো স্যার। আমিও বুঝতে পেরেছি ব্যাপারটা। এবারে কি বলতো যে আহ, কারো যদি সত্যি দক্ষতা থাকে তাহলে তো সেটা আটকানো যায় না। এবার অনেক কোড আছে, হ্যাঁ, যে কোডগুলোতে নম্বর বেড়ে যায়, বুঝতে পারলে তো? অনেক কোড আচ্ছা আছে স্যার। যে কোডগুলোতে নম্বর বেড়ে যায়, আবার অনেক কোড আছে যেগুলোতে ভালো লিখে হয়তো নম্বর কমে যায়। যেমন আমার মতো যদি মাস্টার থাকে, ঠিক আছে, আমি তো একদম প্রাণ ভরে নম্বর দেবো, তুমি লিখেছো তোমাকে দিব না কেন? বুঝতে পারলে তো? তোমার যোগ্যতা আছে, তোমাকে দেবো না কেন নম্বরটা? ঠিক আছে, তো এই জিনিসটা আর কি। এবারে একজন তো আর খাতা দেখে না, খাতা দেখে অনেকজন, বুঝতে পারলে তো? মানে একটা খাতায় অনেকজন দেখে স্যার? না না না, একটা খাতা অনেকজন নয়, মানে ধরো 4000টা খাতা আছে, একটা শিক্ষকের পক্ষে তো সম্ভব নয়, অন্তত পক্ষে তো 40টা হ্যাঁ টিচার স্যার, থাকবে। হ্যাঁ হ্যাঁ কম করে, হ্যাঁ হ্যাঁ স্যার। 40টা টিচার থাকবে, তো 40টা টিচারের মধ্যে একটা টিচার হয়তো বা এরকম আমার মতো উদার আছে, যে হয়তো সেদিন মানে ও হয়তো নম্বর দিয়েছে, বুঝতে পারলে? আর লিখেছে নিশ্চয়ই ভালো, তার ভালো লেগেছে, তাই না? স্যার আমার মনে হয় সিটু টাইপ ভাষা ইউজ করেছে স্যার, না হলে এত নাম্বার পাও মানে বিশাল ব্যাপার। এখন জাস্ট দেখো আমি ওটা এটাই বলবো যে তোমরা যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে কিন্তু নম্বরটা পাবে, হ্যাঁ। তো এই কনফিডেন্সটা রাখো, দেখবে নম্বর পাবে। আমি তো তোমাদের বরাবরই বলি 300+ একদম টার্গেট করো। যার যেখানে মানে স্ট্রং জোন একদম চুটিয়ে কাজে লাগাও। তোমার ট্রান্সলেশন খুব ভালো, মানে ট্রান্সলেশনে যাতে একদম 40-এর মধ্যে 30+ আসে, এইরকম ধরনের কনফিডেন্স রাখো। তুমি প্রেসিতে রাখো, তুমি ওভারঅল ভাবো 400 নম্বরটাকে ভাববে। বাংলা ইংরেজি ডেসক্রিপটিভে তুমি বসে ভাববে, তুমি বসে লিখবে 5টা 5টা 10টা, ধরো তুমি এভাবে লিখলে হয়তো প্রথমে তুমি টপিক লিখলে হয়তো যে প্রথমে হচ্ছে 1 নম্বরের ট্রান্সলেশন, ঠিক আছে, তারপরে 2 নম্বর স্যার হচ্ছে প্রবলেমটা কি জানেন তো স্যার, বাংলাটা নিয়ে কোনো টেনশন নেই, কারণ বাংলাটা মানে আজীবনই আমার, যেমন আমি মাধ্যমিকে লেটার পেয়েছিলাম বাংলাতে, হুম, ঠিক আছে, জানি না ওটা কতটুকু মানে তখন সেই সময় হয়তো স্ট্যান্ডার্ডটি 2006-7 সালে যখন আমি পরীক্ষা দিয়েছিলাম ওই সময়টা, তো ওই সময়টা স্ট্যান্ডার্ডটি হয়তো বাংলার মান সেই সময় গ্রামাটিক্যালও কিছু থাকতো আর কি, ঠিক আছে, সেখান থেকেও দুটো 4টা বিষয় নাম্বার ছিল উঠে তাই যেত। না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো বিষয় ছিল, 200-র মধ্যে মোটামুটি আমার ওই 160 উঠেছে টোটাল, হুম, ঠিক আছে। তো এবার এখন এইখানে এসে সেটা কি আর পসিবল হবে, সেটাই আমার মানে চিন্তা ভাবনা করছি আর কি। আর দীর্ঘদিন যাবত যেহেতু আর ভাষার উপরে কোনো চর্চা নেই, এখন জাস্ট আমি রিসেন্টলি নিউজ পেপার পড়া শুরু করেছি, যাতে ভাষার উপরে মানে সেই সেন্সটা আসে আর কি, বুঝতে পারলেন তো স্যার? দেখো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক আলাদা জিনিস, হ্যাঁ। আর এই ডাব্লিউবিসিএস এর এই যে ব্যাপারটা আলাদা জিনিস। তোমরা দেখো এখানে অনেকেই রয়েছে যারা হয়তো মাধ্যমিকে র্যাঙ্ক করতে, কিন্তু এখন কোথাও না কোথাও যেন হারিয়ে গেছো, তাই না? তো সেই জায়গাটাতে আমি বলবো যে মানে এখানের যে চাহিদাটা সেটা কিন্তু আলাদা আছে। আর তুমি যদি মনে করো যে না তৈরি করতে পারবো, তাহলে কিন্তু পারবে। তোমার মধ্যে যদি সেই কনফিডেন্সটা থাকে তাহলে কিন্তু পারবে।
আর যদি না থাকে তাহলে কিন্তু পারবে না। আর এমন নয় যে তুমি জানো না, তুমি জানো, তুমি দীর্ঘদিন লেখনি বলে আজকে তোমার সমস্যা হচ্ছে। এখনই তোমাকে যদি একটা টপিকে লিখতে দিই, তুমি হাত মুখ ভেঙে যাবে। বাংলাতেই আমি বলছি, 14 বার করে ভাবতে হবে। তুমি ভাবলে যে কিছু বাক্য লিখে দিলে হয়ে গেল, না, প্রপার যদি তোমার ডেটাই নেই, কি লিখবে তুমি বলো? হ্যাঁ স্যার, এটা তো খুব কঠিন ব্যাপার স্যার। হ্যাঁ, বাংলা ইংলিশ পেপারটা কি করে পড়বো আমি তো শিখিয়ে দিয়েছি ভালো মতোই। ঠিক আছে, এরপরের দিন আমি একবার দেখিয়ে দেবো পেপারটা। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম, তোমরা যে তোমাদের যে টপিক গুলো আছে, ধরো পরপর তুমি ধরো লিখছো, ঠিক আছে, তো তুমি এবারে তোমার তো একটা স্ট্রেংথ আছে। তুমি এখানে ধরো, এখানে দিলে ধরো 1 থেকে 5 স্টার ধরো, ঠিক আছে। তুমি ধরো ট্রান্সলেশন ভালো পারো না, তাহলে তুমি ওখানে হয়তো 2 স্টার দিলে, তার মানে তোমাকে এখানে 3 স্টার এগোতে হবে। বঙ্গানুবাদ 4 স্টার দিলে, যে না এখানে আমি ভালো পারি, 4 স্টার। তুমি প্রেসিতে 1 স্টার দিলে। তারপরে ধরো সারমর্মতে ধরো তুমি সারমর্মতে হয়তো 3 স্টার দিলে। এইভাবে তুমি বুঝতে পারবে যে তোমার স্ট্রং জোন কোনটা আর উইক জোন কোনটা, সেই বেসিসে তুমি খাটবে। কারণ তুমি যদি তোমাকে না জানতে পারো, তো হাজার ভালো শিক্ষকের কাছে পড়ো না কেন, হাজার ভালো লেখা পড়ো না কেন, পারবে না। তোমাকে আগে জানতে হবে যে তোমার মধ্যে আদৌ কি আছে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। বেশ, চলো আজকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে টেন্স। খুব ভালোভাবে শিখবে, ঠিক আছে। আমরা প্রথমে টেন্সটা জেনে নেব, প্রত্যেকে জানোই ব্যাপারটা। আমি সেই সমস্ত জায়গাগুলো তোমাদের ধরিয়ে দেবো, যে জায়গাগুলো মূলত তোমাদের মানে ভয় লাগে। আমি তো বলি টেন্সের কি কি জানবো, মানে আমরা কোন জায়গাগুলোতে মেনলি আমরা কাজ করব। যেমন ধরো তোমাদের মেন সমস্যা হয় পারফেক্ট টেন্সে আর ইমপারফেক্ট। এখানে একটা তোমাদের সমস্যা হয়। আরেকটা হয় স্যার প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডেফিনিট। এই দুটো হচ্ছে তোমাদের মেন কালপ্রিট, আর এটার জন্য তোমরা ভয় লাগে তোমাদের, কি তাই তো না? কি মনে হচ্ছে? স্যার এই যে দুটো জায়গায় গুলিয়ে যায় স্যার। এই দুটোই গুলাই স্যার। আমি প্রায় তোমাদের কটা 26 নম্বর ব্যাচ চলছে, 26টা ব্যাচ। 26টা ব্যাচে পড়াতে গিয়ে আমি তোমাদের ছাত্রছাত্রীদের, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি এই জিনিসটা বলছি যে এই জায়গাটা থেকে গুলাই। এবারে দেখো টেন্স মানে কি। টেন্স ব্যাপারটা হচ্ছে যে কিছুই না স্যার, আমরা যে সমস্ত কাজগুলো করি সেই কাজগুলোকে কোন স্টেটে আছে, কোন স্যার অ্যাকশন এই আছে। পাশটা কি লিখেছেন স্যার পারফেক্ট, আর একটা কি লিখেছেন ইমপারফেক্ট? হ্যাঁ, ইমপারফেক্ট। ইমপারফেক্ট মানে ব্যাপারটা বেশি বুঝলাম না স্যার। দেখো একটা যখন পারফেক্ট হচ্ছে, বাকিগুলো তো ইমপারফেক্ট। যেমন ধরো প্রেজেন্ট ইনডেফিনিট, তাই তো? আচ্ছা আচ্ছা, ওর পারফেক্ট না আর কি, যেটা এটা আপনি হচ্ছে বলছেন তো? ইমপারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, ঠিক আছে। আবার আছে প্রেজেন্ট ইমপারফেক্ট কন্টিনিউয়াস, একটা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি তোমাকে এটা ধরাবো যেটা তোমাকে কেউ কোনোদিন বলেনি। পাতি বাংলায় একদম বাউল গান যেমন বলে, ঠিক তেমনই বাউল গানের মতো করে তোমাকে আমি টেন্সটা তোমার মতো করে ধরিয়ে দেবো, ঠিক তোমার যে জায়গাগুলোতে সমস্যা হয়। ব্যাস, এতটা আমার কাজ। এর আগে যেমন যেভাবে শিখেছো মোডালস আর এগুলো, আজকেও ঠিক সেইভাবে শিখবে। হ্যাঁ তো এবারে দেখো কোনো একটা কাজ হচ্ছে, ওই কাজটা অ্যাকশন কি, ওই কাজটা কোন স্টেটে আছে ওই অ্যাকশনটা, আবার কোন ফ্রেমে আছে, মানে টাইম ফ্রেমের মধ্যে আছে, এই জিনিসটা আমরা জানবো। এটা হচ্ছে টেন্স। এবারে দেখো কোনো কাজ বর্তমানে ঘটছে, মানে টাইম ফ্রেমটা কি বর্তমানে, সেই কাজটার
যদি কোনো চিরন্তন সত্য হয় বা অভ্যাস হয়, বর্তমানে ঘটে থাকে, তখন সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে বর্তমানটা। ঠিক আছে, স্বাভাবিকভাবে প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, বা আমরা একে বলবো পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট ইমপারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এই যে দেখো, এই দুটো হচ্ছে একে অপরের উল্টো, এই দুটো হচ্ছে একে অপরের উল্টো। এবারে দেখো 4টে আছে, তাহলে চলো তাহলে এই 4টে আমরা দেখি, তাহলে বুঝতে পারবো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট মানে নির্দিষ্ট করে, ডেফিনিট বলি না আমরা যে ডেফিনিটলি এই কাজটা করবো, মানে একদম শিওর তুই চিন্তা করিস না ডেফিনিটলি করবো। তাহলে ইনডেফিনিট মানে কি? অনিশ্চিত। তাহলে এক্স্যাক্টলি কিছু বলা নেই, তখন এটা হচ্ছে, যখন এক্স্যাক্টলি বলা যাবে না কোনো কিছু, তখন সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কেমন? গঠনটা কি আছে স্যার? গঠন কিচ্ছু নয়, সাবজেক্ট, মেন ভার্বের ভি অন আর অবজেক্ট। এটা কি করে? কোনো অভ্যাস, সাধারণ সত্য ঘটনা, নিয়মিত হয়, এরকম কিছু একটা বোঝায়। যেমন ধরো আমি ভাত খাই, আই এট রাইস। কখন খাই, কতক্ষণ ধরে খাই, কিভাবে খাই, কিছু বলা আছে? কিচ্ছু বলা নাই, সিম্পল ইনডেফিনিট। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হচ্ছে চিরন্তন সত্য ঘটনা। এবার এখানে তোমরা জানবে যে যদি সাবজেক্ট, এই যে সাবজেক্ট আই, হি, দ্য সান, এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, হি, সি, ইট বা কোনো নাম, তবে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এটাকে আমরা V5O বলে থাকি, ভার্বের 5 নম্বর ফর্ম। কেমন? আরেকটা কি, যে মোডাল ভার্ব যেগুলো আছে তারপরে এস বা ইএস যুক্ত হয় না, তোমরা জানো। ঠিক আছে, এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ এখনো চলছে, মানে স্টিল নাও, মানে আমি ধরো রাত্রি 8টা থেকে ক্লাস নিচ্ছি, আমার কাজটা এখনো চলছে, পড়ানোর কাজটা, তার মানে শুরু তো হয়েছে অতীতে, কিন্তু শেষ হয়নি, এখনো এখনো কন্টিনিউয়াস চলছে, আর এটাকেই বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো আমি পড়ছি, তারা ফুটবল খেলছে, বৃষ্টি পড়ছে। স্ট্রাকচার কি আছে? সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, অ্যামিজার মানে প্রেজেন্ট অক্সিলিয়ারি, ভার্বের সাথে আইএনজি ফর্ম মানে V4, আর অবজেক্ট। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবারে দেখো কিছু স্ট্যাটিভ ভার্ব আছে, তাদের সাথে আইএনজি হয় না, এমনকি কাজটা এখনো চললেও, যেমন লাভ, হেট, সি, নো, তোমরা জানো এগুলো পড়েছো, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট। এবারে বলবে স্যার কেন হয় না আইএনজি? এই কারণে হয় না যে ধরো সৌভিক চন্দনাকে ভালোবাসে, ভালোবাসাটা কি এরকম হয় যে চন্দনাকে 20% ভালোবাসলো, তারপর বাড়ছে 33 হলো, 34, চার্জ যেমন হয় না, লোডিং হচ্ছে, ভালোবাসাটা লোডিং হচ্ছে এই একটু একটু করে, এটা হয় না। আইদার তুমি ভালোবাসো নাহলে ভালোবাসো না, কাউকে তুমি ঘৃণা করছো নাহলে করছো না। সি, দেখা। ঠিক আছে, এই ধরো একটা চলো, একটা পাখি আছে, হ্যাঁ, তুমি বলো তো এখানে যে
এই পাখিটার যখন তাকাচ্ছ, পাখিটার দিকে দেখছো, তখন হোল পাখিটা মানে সম্পূর্ণ পাখিটা দেখছো, নাকি প্রথমে মাথা দেখলে, তারপরে এই পেটটা দেখলে, তারপরে লেজটা দেখলে, পিছনটা দেখলে, তারপর পা দেখলে, এইভাবে হচ্ছে কি, না পুরোটাই দেখলে? দেখার ব্যাপারটা সম্পূর্ণটা দেখলাম। সম্পূর্ণটা দেখলাম। জানা, কাউকে জানা, ধরো আমাকে তুমি জানলে, তুমি আইদার তুমি জানো না হলে জানছো না, এরকম হয় কি যে আমাকে, আমার সাথে দেখা করলে 2% হলো, তারপরে আধা ঘন্টা পরে দেখলে যে 35% হলো জানা, এইভাবে হয় না? তুমি জানলে না হলে জানলে না, তাই না? হ্যাঁ স্যার। এই জন্য এইগুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব। এই ভার্বগুলোর কখনো তোমার মানে আইএনজি ফর্ম হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে হয়, এরকম হয় না এরকম নয়। যেমন আই অ্যাম সিইং আ বার্ড, এটা হয় না, মানে আমি একটা পাখি দেখছি, এটা হয় না, আই সি আ বার্ড হবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি লেখো আই অ্যাম সিইং চন্দ্রিমা টুমরো, তার মানে এটা হচ্ছে তুমি চন্দ্রিমার সাথে আগামীকাল দেখা করতে যাবে। দেখা দেখছি নয়, তুমি এটা হচ্ছে দেখা করতে যাবে, এটা মানে, ধরতে পারলে? তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস ওকে। এবারে চলে এসো পারফেক্ট টেন্স। কোনো কাজ ধরো এই মাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল এখনো বর্তমান আছে, এরকম যদি বোঝাই। কেমন? ধরো একটা বাক্য আছে এরকম যে সৌভিক এই মাত্র এসেছে, সৌভিক এসেছে। দেখো তো সৌভিক এসেছে, এটা শুনে কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে না যে একটু পাস্ট পাস্ট ভাব সৌভিক? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। পাঁচটি মনে হয় কিন্তু। দেখো একটা তুমি বাক্য এরকম যে সৌভিক এসেছে, এটা দেখে তোমার খুবই ইচ্ছে করবে যে স্যার পাস্ট করে দিই, আর এইখানেই সমস্যাটা হয়ে যায়, এটা কিন্তু পাস্ট নয়। দেখো না, যদি এরকম হতো সৌভিক, পাস্ট যেটা বলছো সেটা হচ্ছে সৌভিক এসেছিল, তখন এটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। দুটোর মধ্যে পার্থক্য নেই। সৌভিক এসেছে মনে হচ্ছে না যে 2 মিনিট হলো, এরকম মনে হচ্ছে না? হ্যাঁ স্যার। আর সৌভিক এসেছিল মানে 2 দিন 3 দিন হয়ে গেছে, মনে হচ্ছে পাস্টে চলে গেছে। তো এইভাবে তুমি পার্থক্যটা বুঝতে পারবে, আগামীতে আরো ধরো আমরা করব তখন বুঝতে পারবে আরো। সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব কি আছে স্যার? হ্যাভ আর হ্যাজ, এটা পারফেক্টে আমরা জানি। হ্যাভ আর হ্যাজ যেহেতু, তার জন্য এখানে ভার্বের হ্যাভ প্লাস ভি3 হয়। এই যে স্যার ভি3 পাস্ট পার্টিসিপেল, এটা ভি2 নয় কিন্তু ভি3 আর অবজেক্ট। তাহলে সাবজেক্ট হ্যাভ প্লাস হ্যাজ, কারণ প্রেজেন্ট পারফেক্ট, এটা অক্সিলারি ভার্ব, আর পাস্ট পার্টিসিপল ভি3। ক্লিয়ার? হ্যাঁ স্যার। যেমন ধরো আমি কাজটা করেছি, করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে গান গেয়েছে, এখানে যদি পাস্ট হতো তাহলে কি হতো? আমি কাজটা করেছিলাম। সৌভিক দেখো গুলাবে না, পাস্ট হলে আমি কাজটা করেছিলাম। কিন্তু প্রশ্নে যদি এরকম থাকে আমি গতকাল, এই শব্দটা যদি থাকে মানে পাস্ট বোঝাচ্ছে এরকম যদি কোনো শব্দ থাকে, আমি গতকাল কাজটা, আমরা লেখার সময় বলি না অনেক সময় বলার সময় যে
অ্যাকচুয়ালি তোমার বলা উচিত ছিল আমি গতকাল কাজটি করেছিলাম, কিন্তু আমরা বলতে বলতে বা কথায় কথায় বলে ফেলি যে আমি গতকাল কাজটা করেছি। তো তুই দেখিসনি তো আমি কি করব? হোয়াটসঅ্যাপটা তো চেক করবি। বলি না যে আমি গতকাল কাজটা করেছি? হ্যাঁ স্যার। যেহেতু যেহেতু আমরা এরকম ধরনের গল্প বলি ওই জন্য গুলিয়ে যাই। এবারে যখনই আমরা বলবো যে আমি গতকাল কাজটা করেছি, তখন সেটা আর প্রেজেন্ট পারফেক্ট থাকলো না স্যার। এটা গতকালের জন্য এটা করতে হবে পাস্ট ইনডেফিনিট। তখন করতে হবে আই ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। দেখো অভিরূপ ধরতে পারছো কিনা? হ্যাঁ স্যার। সে গানটি গেয়েছে, মনে হচ্ছে এক্ষুনি শেষ হয়েছে, গানটি গেয়েছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু যেমনি তুমি বলে দেবে সে গতকাল গানটি গেয়েছে, দারুণ গান, মন জুড়িয়ে গিয়েছিল, পাস্ট হয়ে গেল, তখন গতকাল বলে দিয়েছো। আমি সেখানে গিয়েছি, মনে হচ্ছে যে 2 ঘন্টা হলো, উই হ্যাভ গন দেয়ার। কিন্তু যেমনি তুমি বলে দিলে যে আমি সেখানে গত বছর ফেব্রুয়ারি মাসে গিয়েছি, চমৎকার জায়গা, ঝর্ণার জল পুরো দুধের মতো সাদা, বাবা, তার মিষ্টতা তো মানে মধুর মিষ্টতাকেও হার মানায়। এইভাবে তুমি লিখছো। যেমনি তুমি লিখলে যে গত বছর ফেব্রুয়ারি, মানে পাস্টের একটা টাইমের কথা বললে, কিন্তু যে ভার্বটা আছে এই ভার্বটা দেখে মনে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্টের কথা বলে দিয়েছো বলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট, সরি পাস্ট ইনডেফিনিট। আর তোমরা গুলাউস ঠিক এখানেই। তোমরা তোমরা বলছো তোমরা এর আগে যে ক্লাসগুলো করেছো তো সেখানে বলেছে ইয়েছি, গিয়েছে, গিয়েছি, এগুলো স্যার স্যার বলেছিলেন এগুলো থাকলে তোমরা প্রেজেন্ট পারফেক্ট করবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু পরীক্ষাতে দেখি যখনই এরকম গিয়েছে ভার্ব দেখতে গেছি, কিন্তু এখানে মিডিলে গতকাল ঢুকে আছে, ওটা দেখিনি, দিয়ে কি করেছি প্রেজেন্ট পারফেক্ট করে চলে এসেছি, ভুল হয়ে গেছে। তাই তো, এটাই হয়তো। হ্যাঁ স্যার। তাহলে এরপর থেকে আর এটা হবে না। এই যে দেখো এটা বলে দিয়েছি ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, তখন পারফেক্ট ব্যবহার করা যাবে না, তখন সিম্পল পাস্ট ইউজ করতে হবে। এই পার্থক্য আর কিছু নেই। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কাজ অতীতের নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে বোঝালে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে তুমি বললে যে রেজা স্যার ক্লাস করাচ্ছেন, ভালো করে শোনো, তুমি বললে যে রেজা স্যার ক্লাস করাচ্ছেন, মানে এখনো কন্টিনিউয়াস চলছে। এটা কি স্যার? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার তুমি ভাবলে যে না স্যার আমি তো চাইছি যে এটা আরো ভালো করে হোক, মানে কেমন ভালো করে? তুমি এবার এটাকে বললে যে রেজা স্যার রাত্রি 8টা থেকে ক্লাস করাচ্ছেন। আগে বলছিলে যে রেজা স্যার ক্লাস করাচ্ছেন, এখন বললে রেজা স্যার রাত্রি 8টা থেকে ক্লাস করাচ্ছেন। কোনটা শুনে মনে হচ্ছে যে এক্স্যাক্টনেস আছে, পারফেক্টনেস আছে? কোনটা? সেকেন্ড। স্যার 8টা থেকে ক্লাস করাচ্ছেন স্যার। এই জন্য এটা পারফেক্ট। তুমি পারফেক্টলি বললে ব্যাপারটা কি, দুটোই কন্টিনিউয়াস, দুটোই প্রেজেন্টে, কিন্তু একটাতে তুমি পারফেক্টলি বললে, একটাতে পারফেক্টলি বলনি, ওই জন্য আগেরটা ইমপারফেক্ট আর এখনটা পারফেক্ট। দেখো পার্থক্যটা ধরতে পারলে কি পারলে না? একটা হচ্ছে বৃষ্টি হচ্ছে, মানে কন্টিনিউয়াস টেন্স, বৃষ্টি হচ্ছে। এখন তুমি কি করলে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে তুমি বুঝতে পেরে গেছো যে ও বাবা তাহলে তো সকাল থেকে হচ্ছে, তার মানে তো রাস্তাঘাট পুরো অবস্থা খারাপ। কিন্তু বৃষ্টি হচ্ছে তার মানে তুমি বুঝতে পারছো ও বৃষ্টি হচ্ছে, তোমার মধ্যে পারফেক্টলি তুমি বুঝতে পারছো না যে মানে 5 মিনিট আগে শুরু হলো না 1 ঘন্টা ধরে হচ্ছে, বুঝতে পারছো না। কিন্তু যেমনি তুমি পারফেক্টলি বলে দিলে অমনি তোমার মানের যে গভীরতা, পারফেক্টনেস চলে এলো,
কথার মধ্যে ওজন বেড়ে গেল, তাই তো অভিরূপ? স্যার প্রেজেন্ট হ্যাঁ স্যার ইমপারফেক্ট স্যার কোনটা বললেন স্যার, একটু আমি ওটা ইমপারফেক্ট বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস যে টেন্স আছে, একটা আচ্ছা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দুটো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে স্যার। যেটা পারফেক্ট হয় সেটা ইমপারফেক্ট। এবারে বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইমপারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তারপরে দেখো এখানে সে 2 ঘন্টা ধরে পড়ছে। আকাশ ভাবলো যে পড়াশোনা করি, ঠিক আছে? আকাশ পড়ছে, আকাশের বন্ধু মানে মেসে যেহেতু থাকে, আকাশের বন্ধু ফোন করেছে অন্য একজনকে, বলছে আকাশ কি করছে, একটা বলছে আকাশ পড়ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আরেকবার একটা কথা বলছে আকাশ 2 ঘন্টা ধরে পড়ছে। কোনটাতে ওর বন্ধু বেশি চমকে যাবে বা ব্যাপারটাকে সিরিয়াসলি নেবে? পরেরটাতে স্যার 2 ঘন্টা স্যার। ওর মাথা খারাপ হয়ে যাবে, আরে বাপ রে, আমি এই মানে সন্ধ্যা থেকে ওর 2 ঘন্টা পড়া হয়ে গেল, কেন হলো? কেন ওর মাথা খারাপ হয়ে যাবে? পারফেক্টলি বলেছো। তুমি কারো কাছে টাকা পাও, তুমি যদি ওকে বলো যে আমাকে যে টাকাটা পাই সেটা দিস, আর তুমি যদি পারফেক্টলি বলো তোর কাছে যে 5,000 টাকা পাই সেটা দিস, কোনটা বেশি কাজ হবে? এটা স্যার বলো। দ্বিতীয়টা স্যার। তার মানে স্যার এখান থেকে কি এই যে এটা সেন্টেন্সটা বলতে পারি স্যার যে এখানে আমাদের কোনো কোয়ান্টিফাই বা মানে কোয়ান্টিফাই করা থাকবে জিনিসটাকে, সেটাকে আমরা পারফেক্ট এর মধ্যে রাখবো। ওইভাবে নয়, পারফেক্টে তো সময়ের জন্য, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার কোয়ান্টিটির জন্য আমি কেন কোয়ান্টিটিটা বোঝালাম, কারণ এক্সাক্ট বলার জন্য। এক্স্যাক্টলি। তুমি দেখো না যে নরেন্দ্র মোদীর কথা শুনে মানুষজন পাগল হয়ে যাচ্ছে, কথার মধ্যে কথার এত মারপ্যাচ, তাই না? হ্যাঁ স্যার। কি এমন বলছে, সবাই একদম লেকচারে মানে জয় শ্রীরাম করতে শুরু করে দিচ্ছে, কি এমন বলছে, তাই না? একদম স্যার। মোদি 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 করছে সব, কেন? কথার মধ্যে প্যাচ এই যে চলছে, ঠিক আছে? इस साल हर युवक के लिए, हर युवा के लिए 1 करोड़ नौकरी মিলেগা, রোজগার মিলেগা বলেছিল না ভোটের আগে? 1 করোড় হ্যাঁ এই স্যার। বছরের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ স্যার। এবারে তুমি যখন দেখলে যে কি ব্যাপারে 1 কোটি চাকরির কথা বললো, আবার হিসেব তো মিলছে না, কারণ 20,000 কনস্টেবল, সব মিলিয়ে তো কই না তো স্যার, এগুলো তো আগেই হয়েছিল। ব্যাপারটা কি, আমি তো 10,000-এর বেশি দেখতে পাচ্ছি না। তখন আবার তোমাকে বলবে কেন রাস্তার ধারে ওই যে 5টা তুমি যখন ছিলে ভোটের আগে, ওরা চপ বিক্রি তো করতো না, ওরা করছে, ঠিক আছে? তারপরে তোমাকে বলবে যে কেন আগে এই যে অন্নপূর্ণা ভান্ডার, ওখানেই তুমি হিসেব করো কতজন ফর্ম ফিল আপ করেছে। তারপরে ধরো আগে ওয়েস্ট বেঙ্গলে দেখো কতগুলো ফেসবুকের অ্যাকাউন্ট হয়েছে, তো এগুলো তো চাকরি নাকি, এগুলো তো কাজ, মানুষ তো পেয়েছে। তো মানে এই যে কথার মার প্যাচ, ঠিক আছে, তুমি ধরতে পারবে না, বুঝলে না? বুঝলে না? একটুখানি নেটওয়ার্ক চলে গেছিল, বুঝলে? হ্যাঁ স্যার আমি সেটাই বুঝতে পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে তো? হ্যাঁ একদম ঠিক আছে স্যার। তাহলে এই যে কথার মার প্যাচ ধরতে পারলে বিষয়টা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো তোমাদেরও শিখতে হবে। তুমি ধরো কারো কোন একটা মেয়েকে পছন্দ করো, তুমি যদি শুধু বলো ওকে যে চন্দনা আমি তোমাকে ফলো করি, তোমাকে পছন্দ করি, ও যতটা না ওর মাথা খারাপ হয়ে যাবে, তার থেকে বেশি তুমি যদি ওকে বলো যে চন্দনা আমি প্রায়
ক্লাস 11 থেকে তোমাকে ফলো করি, কিন্তু কোনোদিন বলার সাহস পাইনি। আজকে চাকরিটা পেয়েছি বলে আমি তোমাকে বলছি। ও মানে 99% শিওর ও 14 বার ভাববে। আরে বাপ রে বাপ, ক্লাস 10 থেকে ফলো করে। আর তুমি যদি নর্মালি ভাবো যে আমি তোমাকে ফলো করি, তাহলে মনে ভাববে এই ছাপড়ি আছে, এ তোমার নর্মালি, এতে কোনো কাজ হবে না। বুঝতে পারলে? তাই কথা বলার বা লেখার একটা তো ব্যাপার আছেই, তাই না? ধরতে পারলে? দেখো, হ্যাঁ স্যার। তাহলে তোমাদেরও ডেসক্রিপটিভ লিখতে গেলে এইভাবে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে এই যে টেন্স দেখো, তোমরা জানো এটা যে তোমরা প্রত্যেক মানে সেই ছোট্টবেলা থেকে গঠন পড়ে আসো। আমি তো কি বলবো, সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন, আর এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আর যেহেতু এ আছে সেই জন্য টাইমটা অ্যাড করে দেবে, কি বলে যেন, পারফেক্টের জন্য সিন্স বা ফর, তারপরে টাইমটা। কেমন? আর এটা হচ্ছে পয়েন্ট অফ টাইমের জন্য সিন্স, আর হচ্ছে যে ডিউরেশনের জন্য ফর। ক্লিয়ার? তো এগুলো ধরো হ্যাঁ স্যার। পড়ে, এগুলো তোমরা জানো, হ্যাঁ, কিন্তু তোমরা এই ব্যবহারটা জানতে না যে স্যার এক্স্যাক্টনেস, লেখার মধ্যে এক্স্যাক্টনেসটা আনতে হবে, তাহলে তোমার কাজে দেবে। তুমি লিখলে একটা, তোমাকে কম্পোজিশন দিয়েছে যে ভারত, তুমি মেয়ে সম্পর্কে দিয়েছে, তুমি লিখলে যে ভারতবর্ষের মহিলারা বরাবরই বঞ্চিত। আর একটা তুমি লিখলে যে সৃষ্টির শুরু থেকেই ভারতবর্ষের মহিলারা বঞ্চিত। কোনটা বেশি কাজে দেবে? কোনটা বেশি ভালো লাগছে? স্যার সৃষ্টির শুরু থেকে মহিলারা বঞ্চিত। তাহলে তুমি কি এমন এই করলে বেটার যে লাগছে। একদম চেঞ্জ হয়ে গেল? তুমি কিছু না স্যার, পারফেক্ট করে দিয়েছে, আর কিচ্ছু না। দেখতেও ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে, বেশ দারুণ। মানে ব্যাপারটা হচ্ছে যে একটা, তুমি ধরো বউ দেখতে গেছো, তুমি একটা বউকে নর্মালিও দেখতে পারো, কিন্তু একটু সেজে ধেজে বসলে কি মানে অ্যাট্রাকটিভ লাগে, তাই না? মানে দেখতে এসছে মানে একটু ঘোমটা টোমটা পড়ে থাকবে, বা হয়তো দিয়ে থাকবে, বা হয়তো মানে ভালোভাবে এসে লজ্জা লজ্জা ভাব, মানে হয়তো লজ্জা পায় না, হয়তো সেই মেয়েটা সল্টলেকে আইটি অফিসের সামনে চায়ের দোকানে সিগারেট খায়, ঠিক আছে, ওই একদম পুরো বোল্ড টাইপের, কিন্তু যখন তুমি দেখতে যাবে তখন কিন্তু একদম ঘোমটা দিয়ে একদম দারুণ ভাবে বসে থাকবে তখন। এটা হচ্ছে পারফেক্ট। তুমি যখন লিখবে তখন এক্স্যাক্টলি তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে সুন্দরভাবে, ঠিক আছে? স্যার একটা কথা জিজ্ঞেস করবো স্যার? হ্যাঁ বলো। আচ্ছা স্যার, একজন পিএসসির যে একজন সেক্রেটারি ছিলেন না মহিলা, উনি কি চেঞ্জ হয়ে গেছেন? হ্যাঁ, রিজাইন, সম্ভবত রিজাইন করে দিয়েছেন জি- ওই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ না, কারণ কি 2020-তে আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম পিএসসি তে, বুঝতে পারলেন তো? আর মহিলা যেরকম করে সিগারেট খাচ্ছে, আমি তো ভাবলাম যে মানে একজন এসে ধরিয়ে দিচ্ছে সিগারেট গাড়ি ও, থেকে নেমে। হুম হ্যাঁ, একটা বড় সিগারেট, আরেকজন হয়তো বডিগার্ড টার্ডিগার্ড আছে, উনি পিএসসি দিয়েছে তখন সেক্রেটারি ছিলেন। হুম। ও, মহিলা উনি দেখলাম গাড়ি থেকে 2-3 জন নেমে গেল, তারও বডিগার্ড, একজন দিকে সিগারেট ধরিয়ে দিচ্ছে, একজন ব্যাগটা নিয়ে নিচ্ছে, ম্যাডাম ম্যাডাম ব্যাগটা দিন আমাকে। হ্যাঁ, আর মহিলা একদম সুন্দর মানে মানে কি বলে ওপেন মোডে একদম সিগারেটটাকে একদম মানে বড় একটা সিগারেট ধরেছে, মানে ধোয়া চাচ্ছে কি ভক ভক করে, এরকম করে সিগারেটটাকে খেয়ে, হ্যাঁ ঠিক ঠিক পিএসসি গেটের একটু আগে ওখানে সিগারেটটাকে ফেলে হিল দিয়ে সিগারেটটাকে মুছে ঢুকে গেল। আমি তাই ভাবলাম আর বলছো এখন ব্যাপার স্যাপার, তো যাই হোক, আমার কোনোদিনও ভাগ্যে জুটলো না সিগারেট খাওয়া। হ্যাঁ, এখন স্যার একটু স্যার ইসে বলছি যে তাহলে স্যার যেরকম 2 নম্বর আর 4 নম্বরের মধ্যে ব্যাপারটা হচ্ছে যে একটা টাইমের একটা ডিফারেন্স আসছে, যেখানে পারফেক্ট টাইম বলা থাকবে সেটাকে আমরা 4 নম্বরে দিব, আর যেখানে টাইম বলা থাকবে না সেটাকে আমরা 2 নম্বরে দিব। আমরা যদি টেকনিক্যাল ব্যাপারটা দিয়ে ভাবি, যদি একটা মানুষের সফটওয়্যার দিক থেকে ভাবি, কিন্তু 3 নম্বরটা স্যার আমরা কিভাবে এখান থেকে বুঝবো স্যার? না, এখান মানে থেকে প্রেজেন্ট পারফেক্ট স্যার। পারফেক্ট মানে কি বলতো, যে আমি 2 আর 3 এর পার্থক্যটা বুঝতে পারলে তো? না স্যার, আমি 2 আর 4-এর পার্থক্যটা হ্যাঁ, বুঝতে 2 আর পারলাম। 4 একটা পার্থক্যটা বুঝতে পারলে, এবার হ্যাঁ স্যার, 1 আর 2 এরটা বুঝতে পারলে না। ওটাও স্যার বুঝতে পেরেছি। আমি 3 নম্বরটাকে কিভাবে আলাদা করব? 3 আমি নম্বর, জানি না, আমি হ্যাঁ 3 নম্বরটাকে আমরা যেটা কি করেছি বলতো, এখানে তুমি দেখবে, সরি, দেখো, কোন কাজ এই মাত্র শেষ হয়েছে এরকম সেন্স, বুঝতে পারলে? আচ্ছা
আচ্ছা এই মাত্র শেষ হয়েছে। যেমন ধরো তুমি বললে যে আমি কাজটা করেছি, আচ্ছা তখন সেই ক্ষেত্রে তুমি কি করবে, এই কনসেপ্ট গুলো নিয়ে আসবে। যেমন এখানে ধরো দেখো একটুখানি, এখানে দেখো কিছু বলেছি এচি, এচে, এচেন, এগুলো তোমরা ছোটবেলায় পড়েছো না শেখার সময়, কিন্তু কোনোদিনও মাথায় ঢুকেনি, তাই না? শুধু মুখস্থই করেছো। কিন্তু এখন কি বলতো, তুমি যখন পড়তে যাবে তখন বুঝতে পারবে যে এই মাত্র কাজটা শেষ হয়েছে। দেখো একবারে আসবে না, তোমাকে আমি বলি একটু একটু করে যখন প্র্যাকটিস করতে। হুম, পাস্টের মধ্যে কেন ফেলছি না কেন স্যার? আমি প্রেজেন্টের মধ্যে কেন ব্যাপারটাকে আলোচনা করব? এইটা দেখো আমি তো আমি শেষ করে দিয়েছি। আমি কাজটা করেছি যেহেতু এই মাত্র, এটাকে ওই জন্য কি বলে জানো তো, এই প্রেজেন্ট পারফেক্টটাকে মানে ইমপারফেক্ট পাস্টও বলে, আরেকটা নাম আছে ইমপারফেক্ট পাস্ট। মানে ব্যাপারটা হচ্ছে এর মধ্যে একটু ওই কেমন বলতো, তরমুজের মতো ব্যাপার। আচ্ছা 50% তোমার মনে হবে এই সমস্ত বাক্যগুলো দেখে মানে খুবই ইচ্ছে করবে যে মানে কোন একটা পাস্টে আছে কিন্তু তোমার মনে হয় পারফেক্টে করি, কোনো একটা হয়তো পারফেক্টে পাস্টে আছে তো মনে হবে যে পারফেক্টে করি। এই কনফিউশনটাই তোমাদের সারা জীবন খেয়ে এসেছে। দেখো একটুখানি খেয়াল করো। স্যার এটা তো স্যার যদি ইংলিশে থাকলো তাহলে তো আমাদের সুবিধা হয়ে গেল যে হ্যাজ হ্যাভ আছে, তার মানে আমি ব্যাপারটাকে বুঝে নিলাম। হ্যাঁ হ্যাড নেই মানে হ্যাজ হ্যাভ আছে, মানে আমি সেটা প্রেজেন্ট এই ব্যাপারটাকে রেখে দেব। কিন্তু যখন আমরা মানে লিখছি, যখন ভাবছি, লেখার আগে তো আমাকে ব্যাপারটাকে পয়েন্ট আউট করে ভেবে নিতে হবে। বা যখন স্ট্রাকচারে যখন আমি নিজে ভাবছি, তখন তো আমি জিনিসটাকে কোথায় রাখবো সেটা তো একটা মানে কনফিউশন একটা সৃষ্টি করবে। এখানে প্রেজেন্টে রাখবো না পাস্টে রাখবো। হ্যাঁ, তখন তো এই যে ধরো মানে সে গানটি গেয়েছে মানে এরকম ধরনের বাক্য পেয়েছো, ঠিক আছে, হ্যাঁ তখন স্যার। তুমি মানে এই গতকাল ফতকাল এই সমস্ত যে শব্দ আছে মানে পাস্ট ইন্ডিকেটিং যে শব্দ আছে সেই শব্দগুলো যদি না থাকে তাহলে তুমি কি করতে পারবে, সেটাকে প্রেজেন্ট পারফেক্ট। এবার এবার দেখো তোমার এই যে সমস্যা, তাই তো, চরম সমস্যা, হুম। হ্যাঁ স্যার। এর তো সমাধান চাই। মানে স্যার আমি আপনার কাছে ভর্তি হলাম তো এই কারণেই যে মানে লিখতে গিয়ে এই যে লেখা মানে লিখতে গিয়ে টেন্সের এই ব্যাপারটা আমার সমাধান চাই। একদম স্যার। এর জন্য কি করবো বলো তো, আমি কিছু তো তোমাদের যেমন এই অতীতের যে নোটগুলো দিয়েছি পড়েছো, সেখানে খুব যতটা স্পষ্টভাবে দেওয়া আছে। হুম হুম এবং আরেকটা জিনিস খেয়াল করবে যে ডেসক্রিপটিভ লিখতে গেলে আমরা কোথায় কাজে আসবে সেটা কিন্তু আমি দিয়েছি, তাই না? হুম স্যার। এখানে স্যার। আমরা সেম জিনিসটা তোমাদের শেখাবো। আচ্ছা। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার ছোটবেলায় আমার সবচেয়ে বেশি প্রবলেম হতো স্যার, সেই স্কুলে গিয়েছে, এবার এই জায়গাটা খুব প্রবলেম হয়ে যেত। মানে গিয়েছে মানে এটা পারফেক্ট হবে তো স্যার? হ্যাঁ, এবার তুমি পারফেক্ট, তোমার ইচ্ছে করছে না যে স্যার মনে হচ্ছে পাস্ট ইনডেফিনিট স্যার গিয়েছে, তাই না? হ্যাঁ, এখানে একটা চান্স চলে আসে ভাবনার মধ্যে আর কি। ওই তো তোমার 50-50, আমি কি বললাম 50-50 তোমার মনে হবে তো, আমি মোটেও অস্বীকার করছি না, কিন্তু সে স্কুলে গিয়েছে তো মনে হচ্ছে না যে একটুখানি গেল। এবারে তুমি ওখানে কি করলে, সে 2 ঘন্টা আগে স্কুলে গিয়েছে, এই যে 2 ঘন্টা লাগিয়ে দিলে না, তাহলে একটুখানি তুমি পাঠিয়ে দিলে এতে তোমার হচ্ছে অতীতে, বা সে সকালবেলা স্কুলে গিয়েছে, এই ধরনের কিছু লাগিয়ে দিলে। দেখো এটা নিয়ে তোমরা বেশি ভাবছো বলে বাক্য গঠন করতে পারছো না। ধীরে ধীরে তোমরা প্র্যাকটিস করতে থাকবে, তখন দেখবে যে ফ্লুয়েন্সি চলে এসেছে। তুমি সেই সমস্ত লোকগুলোর কথা ভেবেছো যারা ব্যাংকের বাইরে ফর্ম ফিল আপ করে, লোকের খাতা ফিল আপ করে দেয়? তুমি নিজে যুবসাথী ফর্ম ফিল আপ করতে গিয়ে, লক্ষ্মীর ভান্ডার করতে গিয়ে হাত পা কেঁপে যায়, তোমার ফুলে যায়, তাই তো না? কিন্তু তুমি একবার ভাবো তো যারা সাইবার ক্যাফে বসে থাকে কারা, পিএইচডি হোল্ডার না তোমার থেকে বেশি ফর্ম মানে তোমার থেকে এ করেছে বেশি, তাদের শিক্ষাগত যোগ্যতা আছে, আছে অর্ণব? না স্যার, প্র্যাকটিস, কারণ একই ফর্ম ফিল আপ করছে তারা ও অনেকবার। বাবা, প্র্যাকটিস তাদের। তুমি যদি
ব্যাংকের বইতে না, ব্যাংকে যারা ওই চেক গুলো ফিল আপ করে বা লেখে, ওরা এত তাড়াতাড়ি লিখবে তোমার মাথা খারাপ হয়ে যাবে দেখে। আর তুমি অন লিখলে তারপরে আবার দুবার তাকালে পাসবুকের দিকে যে অন আছে তো না 7 আছে, তার 0 3 2 5 1 5 6 1 3 এইভাবে দেখতে দেখতে এটা লিখতে গিয়ে তোমার 5 মিনিট, ততক্ষণ লাইনে 3 জন দাঁড়িয়ে গেছে এসে, আর ও এত তাড়াতাড়ি লিখেছে তোমার মাথা খারাপ, অথচ ভুল নেই। তো তোমার ক্ষেত্রেও সেম, তুমি তো স্যার সারা বছর ধরে একটাও প্রেজেন্ট পারফেক্ট আর ইমপারফেক্টের বাক্যই লেখনি। এখন মানে হ্যাঁ স্যার। ঠেলার নাম বাবাজি বলে আকাশ এখন ভাবতে বাধ্য যে না স্যার এখন স্যার অবস্থা খারাপ পুরো স্যার। তাই তো না, এই জিনিসটাই হচ্ছে তো। স্যার কপালের দোষ স্যার, কিছু করার নেই স্যার। তুমি ভাবো সারা বছর ধরে একটা বাক্য তুমি মানে বাংলা থেকে ইংরেজি তো বাদই দিলাম, ইংরেজি থেকেও বাক্য স্যার পড়বে। বাংলাটা তো ঠিকঠাক পড়িনি স্যার, এটা তো প্রবলেম। তাহলে তুমি বলো যে হঠাৎ করে এসে তুমি হ্যাঁ, একদম, বাংলায় লিখতে গেলে বানান বলে ভর্তি হয়ে যাবে। তাহলে তুমি এখন ভাবছো যে কোন একটা লিখতে দিলে তোমার রস্বই হবে না দীর্ঘই হবে। ও বাবা, এটা তো হলো স্যার, মূর্ধন্য হবে না দন্তন্য না, হবে, দন্তের না হবে। মানে এতগুলো ব্যাপার স্যার, এ তো মানে কি বলেন কি। এখন তোমরা বুঝতে পারছো ওরে সর্বনাশ করেছে। তবে চিন্তা একদমই আগে থেকে করবে না। পড়লে ভালো হতো। না না, আগে থেকে পড়লে ভালো হতো নাই। দেখো পারফেক্ট সময় বলে তো কিছু হয় না, তাই না? হ্যাঁ। রানু মন্ডল না স্যার কথাটা একটা ব্যাপার আছে, আহ, আমি যেমন না স্যার, আমি স্যার অন্য একটা বিষয় চিন্তা করছি। আমি অনেককেই বলতে শুনেছি যে ডেসক্রিপটিভ পেপার মানে বাংলা আর ইংলিশ আবার পড়ার কি আছে, আমি ডাইরেক্ট বসবো আর লিখবো। আমি তাদের কথা চিন্তা করছি, তারা কি খেয়ে বলেছে। না দেখো ব্যাপারটা হচ্ছে কেমন জানো তো, স্যার আপনার একটা ইন্টারভিউ দেখেছিলাম স্যার। হ্যাঁ। আপনার কাছে আপনার যে ইনস্টিটিউটে আসা কিন্তু একটা ইন্টারভিউ দেখে মানে সম্ভবত ছেলেটার নামটা যেন কি ছিল, ও ডব্লিউবিসিএস এ পেয়েছে 2023-এ, তার সাথে একটা আপনি একটা ইয়ে করছিলেন মানে তন্ময় তার চক্রবর্তী। সঙ্গে। হ্যাঁ তন্ময় চক্রবর্তী, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। হুম, হুম। খুব ভালো মানে দেখে মনে হলো মানে প্রচন্ড খেটেছে স্যার, মানে ইংলিশ এবং বাংলা আপনার কাছে পড়েছিল এবং আপনাকেও বলেছিল উনি যে উনি প্রতিদিন কোনো একটা টপিকের উপর উনি লিখতেন এবং আপনাকে দিয়ে চেক করাতেন। মানে আমাদের প্র্যাকটিস ব্যাচে কি হয় বলতো, যে আমি ধরো সকাল সকাল টপিক দিই, তো সেটা ধরো লিখতে দিই। এবারে ধরো ও যেহেতু কাজ করতো তো এবারে অনেক সময় লেখার টাইম পেতো না। এবারে আমার আমার আমি শুধু দেখো তোমাদের কাছে পড়াই বা শুধুমাত্র তোমাদের ছেড়ে দিলে তো হবে না, তোমাদের তো খোঁজ নিতে হবে। দেখো এখন ধরো ক্লাসটা হয়ে গেল, ধরো ক্লাসটা হয়ে যাওয়ার পরে আমি যদি না কোনো কিছু বলি তাহলে তোমরা কি বলো তো, যে হো আছে ঠিক আছে করছি, কিন্তু আমি আগে এখন ধরো অনেক মানে বেশি প্রেসার হয়ে গেছে বলে সেই খবরটা নিতে পারছি না। যখন ধরো 30 জন 40 জন মতো ছিল স্টুডেন্ট ডেসক্রিপটিভ প্র্যাকটিস ব্যাচে, তখন কি হতো যে প্রত্যেককে প্রায় মেসেজ করা কি খবর, পড়াশোনা হচ্ছে না, বা কেউ হয়তো ফাঁকি মারছে লিখছে না, কি ব্যাপার তন্ময় অনেকদিন লেখনি কিন্তু, এইভাবে করলে কিন্তু হবে না, এই যে মেরে ধরে বলা। এতে দেখো আজকে সে একদম একজন সাকসেসফুল সফল অফিসার। ও বলেছে দেখবে যে স্যার আপনি কিন্তু বলতেন যে কি তন্ময় কি অফিসার। না বলেছে তো স্যার, ওটাই তো বললাম যে আপনার ওটা দেখি তো আপনার ইয়েতে আসা। যেদিনকে আপনাকে মেসেজ করেছিলাম না, হ্যাঁ হ্যাঁ ওই ভিডিও ডেসক্রিপশনের লিংক ছিল, সেই লিংকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাওয়া, তারপরে ওখান থেকে আমি আপনাকে মেসেজ করে রাখা। 2 তারিখে আমি ভাবছিলাম কি যে কি পরীক্ষাটা কিরকম হয় তারপরে একটু জয়েন করবো, আমি না হলে বলছিলাম আমি 2 তারিখে জয়েন করবো, কিন্তু ওই স্বাভাবিক একটু প্রবলেমের অর্থের একটু প্রবলেম ছিল, ওই জন্য আমি আর পরের দিকে হতে পারিনি। তাই জন্য আমি হলাম ওই ইয়েটা দিয়ে মানে প্রিমিয়ারটা দিয়ে তারপরে আমি জয়েন হলাম আপনার ব্যাচে। হ্যাঁ। তো এবারে দেখো ব্যাপারটা হচ্ছে যে অনেকে ধরো আমার কাছে মানে কি বলবো আর, মানে ওই মডেল ক্লাসগুলো হয় না, কি যেন বলে, ডেমো ক্লাস। অনেকে বলে স্যার ডেমো ক্লাস দিতে। দেখো আমি তাদেরকে একটাই কথা বলি যে দেখো ডেমো ক্লাস আমি ওইভাবে বানাইনি কখনো। এই যে ধরো তোমাদের ক্লাসগুলো করেছে, আমি কিভাবে ডেমো ক্লাস দেবো বলো তো এখানে? এটা তো ফ্রেন্ডলি একটা ক্লাস হচ্ছে, ফ্রেন্ডলি আলোচনা হচ্ছে। এবারে যারা যারা এসেছে আমার কাছে, তারা আমার সেই সাকসেস যে মানে তারা পেয়েছে বা স্টুডেন্টরা তাদের কথা শুনেই এসেছে ম্যাক্সিমাম, আর ধরো আমার কথা শুনে এসেছে আমার উপর ভরসা করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যদি তোমাদের একটাই কথা বলেছি, দেখো আমি যদি ডেমো ক্লাস করি, একটা এই কথাটা তোমরা ভাববে এবং বলবে আমাকে, আমি যদি ডেমো ক্লাস করি তাহলে
সেই ডেমো ক্লাসের মধ্যে একটা মেকি ভাব থাকবে না বলো তো? মানে আমি যেটা নয় সেটা দেখানোর চেষ্টা করব না? কিন্তু আমি ধরো তোমাদের ক্লাসে যে ক্লাসটা নিচ্ছি, এখানে কি হবে যে আমি যেটা সেটাই তোমার কাছে রিপ্রেজেন্ট করছি। কিন্তু সেখানে কি হবে বলতো, আমি একদম দুদিন ধরে প্র্যাকটিস করব, এমন ভাবে অ্যাট্রাক্ট করার চেষ্টা করব যেটা দেখে ছেলেমেয়েরা আসবে এবং ক্লাসে এসে দেখবে আরে এটা তো সেই ক্লাস নয়। স্যার যত যেভাবে একদম বাড়িয়ে বলছিলেন, তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে হয়তো মানে দেখেওছো বা ফেসেওছো হয়তো অনেকে এরকম ধরনের, যে দুটো তিনটে ক্লাস এমন দিল ফ্রিতে, দেখে মনে হচ্ছে দারুণ ক্লাস, তারপরে গিয়ে দেখছো না ম্যাটেরিয়াল আছে, না ক্লাস আছে, না কিছু আছে, কিচ্ছু নেই। এরকম অভিজ্ঞতা আছে তো তোমাদের মনে হয়? হ্যাঁ স্যার, এরকম হ্যাঁ স্যার অভিজ্ঞতা হয়েছে। তাই স্যার আপনি শিক্ষক আর বিজনেসম্যান না আর কি। হ্যাঁ স্যার, ওই ইয়েটাতে ফেসে গিয়েছিলাম, ওই আড্ডা বলে যে একটা হয়, হ্যাঁ হ্যাঁ, ওখানে এরকম একটা, যাই হোক, কোর্স টোর্স কিনে তারপরে দেখছি কিছুই নেই সেরকম বেসিক। একদমই তাই। এবারে দেখো আমি তোমাদের আমি কি করি দেখো, তোমাদেরকে আমি এরকম বলেছিলাম যে এইরকম ভাবে পিডিএফ দেবো, বলেছিলাম কখনো? সেখানে বলা ছিল? আমি শুধু সেখানে তোমাদের বলেছিলাম যারা যারা না ভর্তি স্যার। হতে ভর্তি হতে চেয়েছিলে সপ্তাহে 2 দিন ক্লাস হবে, অনলাইনে ক্লাস হবে, তারপরে তোমাদের পিডিএফ দেওয়া হবে, আর ধরো মানে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, লাইভ ক্লাস দেওয়া হবে, বাস 1.5 ঘন্টা ক্লাস নাও। কিন্তু 1.5 ঘন্টা হয় না, তোমাদের আমি 2 মাস বলেছি, কিন্তু দেখো টাইম কিন্তু মানে এত বেশি দেওয়ার আছে, অনেক বেশি পেরিয়ে যাচ্ছে, তাই না? যে আজকে যেমন দেখো টেন্সটা আজকে শেষ করার কথা, অলরেডি একটা ক্লাস পিছনে চলছি, ঠিক আছে? কিন্তু দেখো দেওয়ার এত আছে, বলার এত আছে, হয় না। এবারে আমাকে কি করতে হয় বলতো, যে ওই যে বলো না ব্যবসায়িক ব্যবসার মতো করে, তাহলে আমি মানে তবু তো কম হয়ে গেল, সিরিয়াসলি আমি বলছি কম হয়ে গেল। এবারে তোমাদের ধরো প্রচুর মানে তথ্য দেওয়া হবে, তোমাদের প্রচুর পিডিএফ দেওয়া হবে, ইম্পর্টেন্ট পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে? আর তোমাদের হাত তো ছাড়বই না, ঠিক আছে? তো ব্যবসা করলে কি হয় জানো তো, তুমি দ্রুত সাফল্য অর্জন করতে পারবে। আর তুমি যদি সত্যিকারে পড়াও, ছেলে মেয়েদের মনে জায়গা করে নিতে পারো, তাহলে দেখবে তোমার মানে স্পন্টিনিয়াস চলবে তোমার সাকসেসটা, ঠিক আছে? তো তুমি একজন প্রতিষ্ঠিত হতে পারবে। মানে আমি যখন মানে আজকে সিরিয়াসলি বলি, মানে আগে যখন আমি ফেসবুকে পোস্ট করতাম, আমার লাইক কমেন্ট শেয়ার কিচ্ছুই হতো না ফেসবুকে। এখন একটা যে কোনো একটা পোস্ট করলেই ছেলেমেয়েরা লাইক করে, কমেন্টে ভরে দেয়, ঠিক আছে? 2000 পর্যন্ত লাইক যায়, মানে আমি যেটা কখনো ভাবতেও পারিনি। কেন জানো তো? আমি শুধু তোমাদের পাশে দাঁড়াতে পেরেছি বলে আর কি, আর তেমন কিছু নাই। এটাই আমার কাছে প্রাপ্য বা প্রাপ্তি বলতে পারো, বুঝলে? তো শুধু তোমরা নয়, অনেকেই ফেসেছে এরকম, বেলঘড়িয়াতে পড়তে গিয়ে অনেক টিচারের কাছে ফেসেছে, আমাকে অনেকজন ফোন করে বলেছে। তো শিখতেও পারেনি, ধমকাই চমকাই অনেক টিচার আছে এরকম যারা মানে অপমান করে। তো দেখো তোমরা তো অনেক বড়, তাই না? এমনিতেই দেখো বেকার, এমনিতেই লোকের কাছে মানে মাথা নত করে থাকতে হয় রাস্তা দিয়ে চলতে গেলে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, মানে এমনিতেই মাথা নত করে থাকতে হয়। তারপরে তোমরা আমার এখানে এসে যদি একটুখানি মাথা উঁচু করে না বলতে পারো যে স্যার দেখুন এই যে আজকে শিখেছি, দারুণ লাগলো স্যার, যদি মন ভরে একটা কথা না বলতে পারো আমার সাথে, তাহলে কেমনই ব্যাপারটা, নয় না? আমি কি শিক্ষক হিসেবে সেই সফলতা অর্জন করতে পারবো বলো? তোমাদের তোমাদেরই কথা যদি না বলতে পারবো, তোমাদেরই সাথে যদি চলতে না পারবো, তাহলে কি করে হবে? বাড়িতেও ধমকাচ্ছে চমকাচ্ছে, সবাই বলছে আর কদিন, আর আমার এখানেও যদি সেই জিনিসটা হয় তাহলে তো চলবে না। তোমরা এখানে মন ভরে মন খুলে কথা বলবে। তাহলে এতদূর পর্যন্ত বুঝতে পারলে সবাই, আশা করছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে দেখো তোমাদের অনেক সময় সমস্যা হয়, তাই না? এই যে এই টেবিলটা দিয়েছি দেখো তো, কম্প্যারিজন টেবিল, সিম্পলি বোঝার জন্য। যেমন ইনডেফিনিট টেন্সে আমি করি এরকম বাক্য পেলে, কন্টিনিউয়াসে কি আমি করছি, আমি করেছি, সেটা হয়ে গেল কি পারফেক্ট। আমি সময় ধরে করছি, মানে একটা নির্দিষ্ট সময় ধরে করছি। দেখো এর থেকে ছোট্ট করে আর আশা করছি বোঝাতে পারা যাবে না। দেখো তো, হ্যাঁ স্যার, বোঝা গেছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, একদম ইজি স্যার। এইভাবে তোমাদের করতে হবে। এরপরে দেখো পাস্ট টেন্স, ঠিক আছে?
পাস্ট টেন্সটা কি মানে অতীতকাল, অতীতকালে কোনো একটা কাজ হয়ে গিয়েছে বা এরকম কিছু একটা বোঝাচ্ছে, তখন সেটা হচ্ছে পাস্ট টেন্স। সবাই যেন জলের মতো সোজা। তারও 4টে ভাগ: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এবারে পাস্ট ইনডেফিনিট ব্যাপারটা কি? পাস্ট ইনডেফিনিট হচ্ছে অতীতকালে কোনো সাধারণ কাজ বা একটা অভ্যাস ধরো বোঝাচ্ছে, অতীতকালে কোন একটা জিনিস বা সিম্পল একটা কিছু একটা ঘটেছে, তাকে আমরা বোঝাবো, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। পাতি জিনিস, সেখানে কি স্ট্রাকচারটা নরমালি সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম মানে ভি2 আর অবজেক্ট। ক্লিয়ার এখানে? এবার বাংলার ক্ষেত্রে তোমরা এতদিন যেগুলো জেনে এসেছো, দেওয়ার প্রয়োজন ছিল না, তবুও দিলাম। যেমন লাম মানে করলাম, এটা দেখে তোমার মনে হবে যে পাস্ট পারফেক্ট করি, কিন্তু সেখানে তোমরা শব্দ দেখবে মানে সেন্টেন্সটা দেখবে তারপরে করবে। আরেকটা তোমার বলে রাখি, এখানে যখন তোমরা এই যে আকাশ সম্ভবত বলছিল স্যার সমস্যা হয়ে যায়, এই যে আপনি এখানে আবার বলেন লাম করলাম, হ্যাঁ, এটা তো মনে হচ্ছে হ্যাঁ, স্যার, পারফেক্ট মনে হচ্ছে স্যার। একদম স্যার। এটা কেন দেওয়া হয়েছে বলো তো? অনেক সময় দেখবে যে প্যাসেজ ট্রান্সলেশন থাকে, সেই প্যাসেজ ট্রান্সলেশনের প্যাসেজটা পুরোটাই দেখবে পাস্টে লেখা আছে না, হুম। তখন দেখবে পাস্টে লেখার সময় এখানেই দেখবে একটা বাক্য এরকম লাম বা করেছি, করে দিয়েছো ইত্যাদি থাকে, মানে দেখে মনে হবে যে প্রেজেন্ট পারফেক্টে করি, কিন্তু পুরো প্যাসেজটা যেহেতু পাস্টে আছে তাই সেখানেও তোমাকে পাস্টে করতে হবে, সেটা যতই পাস্ট মানে প্রেজেন্ট পারফেক্টে আসুক না কেন। ক্লিয়ার? আচ্ছা স্যার, মানে আশেপাশের আগে পিছে হ্যাঁ, স্যার, বুঝতে পেরেছি। কি হ্যাঁ। গেল তার উপর বেস করবে এটা জিনিসটা। একদম একদম, আরো দেখো না মাথা খারাপ হয়ে যাবে তোমার। তুমি তোমার দুটো পরপর বাক্য আছে, হ্যাঁ দুটোই পাস্টে আছে, কিন্তু একটা আমরা জানতাম আগে যে তুমি জানতে হ্যাঁ যে একটা বাক্য মানে একটা ঘটনা আরেকটা ঘটনার আগে যদি ঘটে, তাহলে যে ঘটনাটা আগে ঘটেছে তাকে পাস্ট পারফেক্ট আর পরেরটাকে পাস্ট ইনডেফিনিট, তাই তো সৌভিক? হ্যাঁ স্যার। এটাই জানতাম। এটাই জানতে। কিন্তু যখন প্যাসেজ ট্রান্সলেশন থাকবে, প্যাসেজ ট্রান্সলেশন ক্ষেত্রে দুটো পরপর বাক্য আছে, একটা নয় কিন্তু, দুটো বাক্যে দুটো ঘটনা, একটা ঘটনা আগে ঘটেছে একটা পরে ঘটেছে। যে ঘটনাটা আগে ঘটেছে তাকে কি করলে তুমি? পাস্ট পারফেক্ট। পারফেক্ট। এবারে আবার সৌভিক বলে স্যার জানেন তো এর আগে শিখেছি আমি যে পাস্ট পারফেক্ট করতে গেলে আফটার বিফোর দিয়ে আবার বাক্য হয় স্যার, কিন্তু অনেক সময় দেখেছি ডাইরেক্ট হ্যাড প্লাস ভি3 দিয়ে পাস্ট পারফেক্ট করে দিয়েছে, কোনো আফটার বিফোর কিচ্ছু নেই, তাই তো সৌভিক? হ্যাঁ স্যার, একটা উদাহরণ দিলে ভালো হতো স্যার। পরে দিচ্ছি আমি, ঠিক আছে? এটা দেখো এখানে, ঠিক আছে, মানে তাহলে ধরতে পারবে। আমি একটি চিঠি লিখেছিলাম, আই রোট আ লেটার, সিম্পল। যদি এখানে থাকতো আমি একটি চিঠি লিখেছি, তাহলে কোন টেন্সে আসতো আকাশ? কোন টেন্সে আসতো বলো? শুনতে পাচ্ছি না আমি। স্যার প্রেজেন্ট পারফেক্ট যাবে স্যার। প্রেজেন্ট পারফেক্ট। এখানে হ্যাঁ, দেখো স্যার। মানে একটা বাক্যকে তুমি বারবার করে খেলবে তুমি। আমি একটা চিঠি লিখেছিলাম, এই বাক্যটাকে নিয়ে খেলবে। লিখেছিলাম মানে পাস্ট ইনডেফিনিট। আমি একটি চিঠি লিখেছি মানে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট। টেন্স। আমি গতকাল একটি চিঠি লিখেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্যার। গল্প হয়ে গেল। কেন? স্যার আমি গতকাল আছে গতকালের গত- ইনডিফিনিট হবে স্যার। তাহলে past পাস্ট indefinite। ইনডেফিনিট। আগে কি দেখো লিখেছি, লিখেছি। এটা থাকা এটা ছিল যখন, তখন কি করলাম? আমি একটি চিঠি লিখেছি, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট। প্রেজেন্ট আবার পারফেক্ট। গতকাল লিখেছি মানে আমি একটি চিঠি গতকাল লিখেছি, লিখেছি Past থাকা indefinite, সত্ত্বেও sir. পাস্ট ইনডেফিনিট। গতকাল থাকার জন্য। আবার আচ্ছা। আমি একটি চিঠি লিখছি, কি হবে? এটা স্যার হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট স্যার।
ও Present স্যার আমি একটি present continuous স্যার। কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাঁ লিখছি, স্যার দিন লিখছি স্যার। আমি 2 ঘন্টা ধরে লিখছি, কি হবে? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। Present perfect continuous স্যার। আর কি আছে বলো তো তুমি আমাকে টেন্সে, মানে তোমরা এত ভয় করছো কেন? স্যার বাংলা ভাষাটা খুব কঠিন তো স্যার এমনিতে। হ্যাঁ না মানে বাংলা ভাষাটা তো আপনি বাইরে থেকে শিখতে নিলে তো খুবই কঠিন বিষয়। কিন্তু আমি এখানে সেই কি, বিষয়ে- কিন্তু খুব কি কঠিন লাগলো? স্যার, কঠিন লাগলো না, ব্যাপারটা গুছাতে হবে, একটা স্ট্রাকচারে না নিয়ে আসতে পারলে জিনিসটা খুব এলোমেলো। ওই জন্য তো ছোট্ট করে দিয়ে দিলাম তোমাকে। তারপর দেখো সে গতকাল এসেছিল, Past indefinite স্যার। পাস্ট ইনডেফিনিট। তারা যেহেতু ফুট- গতকাল বলেছে স্যার, কি বললে? স্যার যেহেতু গতকাল বলেছে ওই জন্য পাস্ট ইনডিফিনিট। সে এসেছিল কি হবে? সে এসেছিল পারফেক্ট হবে স্যার। কে না স্যার বললো? ওটাও ইন্ডিপেন্ডেন্ট হবে। সে এসেছে যদি থাকতো, এসেছিল। স্যার এটা past indefinite হবে, simple past। ছিল গতকাল না থাকলেও হবে ইন্ডিপেন্ডেন্ট। স্যার ওই যে একদমই ল তাই। বা লাম লেন এগুলো ইনডিফিনিট থাকলে হবে স্যার, এরকম past পাস্ট বলতে ইনডিফিনিট হবে। হবে স্যার। এটা প্র্যাকটিস করতে করতে চলে আসবে, বুঝতে পারলে তো? একটু সময় লাগবে, তবে যারা ধরতে পারলে তাদের মজা লাগছে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মজা লাগছে। এই হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই সূক্ষ্ম পার্থক্যগুলোই তোমার সাহসটা এনে দেবে, বুঝতে পারলে তো? তারা ফুটবল খেলেছিল, Past indefinite স্যার। পাস্ট ইনডেফিনিট। তারা ফুটবল খেলেছে, Present perfect। Present perfect স্যার। Present তারা perfect। তারা গতকাল ফুটবল খেলেছে, ইনডিফিনিট স্যার। Simple past। Simple Past past indefinite। Past indefinite। তারা গতকাল ফুটবল খেলেছিল, পাস্ট ইউনাইট স্যার। পাস্ট Past ইনডেফিনিট। indefinite। আর কিছু নেই তো স্যার, এই তো হয়ে পাস্ট গেল। ইনডিফিনিট। হ্যাঁ আর এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, যদি কোনো মানে রেগুলার পাস্ট হ্যাবিট হয় তাহলে কি হবে স্যার? রেগুলার ইউজ পাস্ট, টু বা রেগুলার, to। রেগুলার যদি হয় তাহলে ইউজড টু। ইউজ টু, আর ইররেগুলার হলে স্যার উড। উড। উড স্যার। ব্যাস, আর কি চাই? এবারে দেখো পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে আমরা দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, একদম সিম্পল জিনিস, একটা দারুণ ব্যাপার। এটা হচ্ছে প্রেজেন্ট, এই দাগটা মানে প্রেজেন্ট তো একটাই হবে দাগ, তাই না? এটা হচ্ছে প্রেজেন্ট, এই পুরোটা হচ্ছে ফিউচার, প্রেজেন্টের আগে যেটা আমরা যাইনি, তাই না? আর এটা হচ্ছে পাস্ট, এগুলো হয়ে গেছে পুরোটা, তাই না? এবারে দেখো কোনো একটা কাজ, এই যে টাইম লাইন এখান থেকে এতটা এখানে শুরু হয়েছে, ধরো এখানে শুরু হয়েছে, এখনো চলছে, শেষ হয়নি, কি হবে এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউ। কোনো একটা কাজ কন্টিনিউয়াস স্যার। এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়ে গেছে, কিছুক্ষণ ধরে চলেছিল, তাহলে এটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। হুম। কারণ শেষ হয়ে গেছে, কিন্তু দেখো ধরতে পারলে? হ্যাঁ স্যার। কোন হ্যাঁ স্যার। স্যার এটাকে সিম্পল ফাস্ট কেন বলবো না স্যার আমরা? এটা কন্টিনিউয়াস করছি তো, কারণ ওটা তো এটা অনেকক্ষণ এটা ধরে নির্দিষ্ট চলছে। কোন একটা সময় ধরে চলেছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। দেখো অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলেছিল, তুমি বললে যে রেজা স্যার সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত ডেসক্রিপটিভ ক্লাস নিয়েছিলেন। দেখো অতীতে শুরু হয়েছিল, অতীতে শেষ হয়েছে, কিন্তু একটা নির্দিষ্ট টাইম কন্টিনিউয়াসন চলেছিল না, হুম। সেই জন্য সেটা পাস্ট কন্টিনিউয়াস। পাস্টে কোনো একটা সময় চলেছিল, মানে এই যে অভিরূপ ধরো যে মেয়েটাকে পছন্দ করতো
3-4 বছর ধরেও কিন্তু প্রেম করেছিল, অতীতে শুরু হয়েছিল, অতীতে শেষ, ও এখন ভুলে গেছে, সামনের দিকে এগোচ্ছে। ক্লিয়ার? কিন্তু ওই যে 4-5 বছরের কথা তুমি বলবে, সেটা তো পাস্টে একটা কন্টিনিউয়াস টেন্স না? আচ্ছা কিন্তু ও কি করেছে, নতুন আবার সেই 3 বছর আগে ধরেছে, এখনো চলছে, এখনো প্রেম করছে। তাহলে সেটা কি হলো? তো সেটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা কিন্তু স্যার এখানে তো আমি সময় তো 3 বছর আমি উল্লেখ করে দিচ্ছি ও স্যার। হ্যাঁ হ্যাঁ, সময়টা উল্লেখ করেছি। তো এটা হচ্ছে সরি সময়টা যেহেতু বলেছি সেহেতু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? ওকে তাহলে এই যে ব্যাপারটা মানে সিম্পল, মানে অ্যাকচুয়ালি তোমরা কি বলতো যে বই জাস্ট পড়েছো, উদাহরণটা ঠিকভাবে নাওনি বা অ্যাপ্লিকেশনের জায়গাটা ঠিকভাবে নাওনি বলে তোমাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। না স্যার কুইজটা তো হয়নি না স্যার, কি বললে? কুইজ হয়নি তো স্যার। না স্যার এটা ইন্টারাকশনটা খুব দরকার সবকিছুর জন্য। তো এরকমই হচ্ছে ব্যাপার, আর তেমন কিছু নয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে ধরো মমতা ব্যানার্জি 2011 থেকে 2025 পর্যন্ত বা 2026 পর্যন্ত অতীতে কন্টিনিউয়াস তো হ্যাঁ স্যার, গভর্নমেন্ট চালিয়েছিলেন, হ্যাঁ স্যার। বাস। যখন চালিয়েছিলেন বা গভর্নমেন্ট মানে রাজত্ব করেছিলেন এরকম বলছো, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা সরি পাস্ট পারফেক্ট ওটা হয়ে গেল, কারণ দুটো ধরো টাইম বাউন্ড বলে দিয়েছি। তুই যদি বলতে যে মমতা ব্যানার্জি 15 বছর রাজত্ব করেছিলেন, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তুই বলে স্যার 15 বছর যে বলেছেন, না, এখানে কি বলতো তোমাকে বলতে হবে যে 2015 থেকে বা 2011 থেকে, মানে প্রথমের টাইমটা এবং শেষের টাইমটা উল্লেখ করতে হবে কন্টিনিউয়াসে। ক্লিয়ার? না স্যার ক্লিয়ার নয় স্যার। আপনি যখন আমি 15 বছর সিঙ্গেল ওয়ার্ড শুধু ইউজ করছি তখন স্যার পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে স্যার। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন আমি শব্দটাকে বলছি যে উনি 2011 থেকে 2026 পর্যন্ত ছিলেন তখন স্যার কি করব? হ্যাঁ, তো 15 বছর যখন বলছো তখনও কিন্তু তুমি ক্লিয়ার নও, খুব একটা ক্লিয়ার নও। দেখো যে ঠিক এক্স্যাক্টলি কত টাইমের মধ্যে তিনি কন্টিনিউয়েশন করেছেন। কিন্তু তুমি যখনই বলে দিলে 2011 থেকে 2026 পর্যন্ত, তখন কিন্তু ক্লিয়ার হয়ে গেল। না তখন ক্লিয়ার হলো, তার মানে কি তাকে আমি মানে যখন 11 থেকে 26 বলছি তখন সেটাকে পাস্ট কন্টিনিউয়াস বলছি আমি। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। আর যখন স্যার আমি শুধুমাত্র ইয়ারটা নাম্বার অফ ইয়ার্সটা মেনশন তখন করছি পাস্ট তখন স্যার কি কন্টিনিউয়াসের ক্ষেত্রে করব? নয়, তখন তুমি বলবে যে মমতা ব্যানার্জি 15 বছর রাজত্ব করেছিলেন। হ্যাঁ ঠিক আছে, সেটা স্যার কার 15 মধ্যে বছর যাচ্ছে রাজত্ব স্যার? করেছেন, করেছেন 15 বছর রাজত্ব করেছেন, তখন কি হলো? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট Sorry, মানে 3 নম্বর কেস। না 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 না, গুলিয়ে গেল। যখন 15 বছর রাজত্ব 15 বছর রাজত্ব করেছেন, ঠিক আছে, হ্যাঁ স্যার। প্রেজেন্ট পারফেক্ট হবে না স্যার? 15 বছর আগে থেকে করেছেন প্রেজেন্ট 15 পারফেক্ট বছর রাজত্ব করেছেন, এটা প্রেজেন্ট পারফেক্টেই হবে। বুঝতে পারলে? প্রেজেন্ট পারফেক্টে যাবে হ্যাঁ, মানে present 4 নম্বর perfect। কেস। প্রেজেন্টে 4 নম্বর কেস। প্রেজেন্টে 4 নম্বর, প্রেজেন্টে 4 নম্বরে যাবে। আচ্ছা। এটা কি আর বলতো যখন যে আমি আস্তে 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 তুমি যখন বাক্যগুলো নিয়ে খেলতে থাকবে, তো তখন তোমার এই যে কনফিউশন গুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। তুমি ধরো বাংলা যখন বলতে যাও, বাংলা কথা বলতে যাও, তখন কি ভেবে বলো না অটোমেটিক না বেরিয়ে স্যার, যায়? অটোমেটিক স্যার। কি রে যাবি, তুমি কি ভাবলে যে আচ্ছা আমি কি বলে ফিউচারে কোনো একটা কথা বলবো, যাবি, এটা তাহলে কি বল, যাবি, যাবা বা যাবো, কি একটা বলবো, এটা ভাবতে যাও না তো। কি রে যাবি, না আমি না গতকালকে গিয়েছিলাম, অতীতে বলে দিলে, তোকে দেখতে পেলাম না, সে তো এসেছে, তুই কই, এই যে পারফেক্টে বলে দিলে, হ্যাঁ স্যার। ভাবতে গেলে না তো, লিখে দিলে, ডাইরেক্ট বলছো। তো তুমি কেন বলো তো ছোট্টবেলা থেকে প্র্যাকটিস করে আসছো বলে, এবার এখানেও যখন তুমি দীর্ঘদিন প্র্যাকটিস করবে কিনা ধীরে ধীরে, তখন দেখবে তোমার মধ্যে চলে এসেছে। এখানে দেখো অনেকে আছো যারা খুব ভালো ট্রান্সলেশন করতে পারো, তোমরা দেখো ছোটবেলাতে তোমাদের মেরে ধরে কত ট্রান্সলেশন করিয়েছে, তাই না? দেখো এখানে অনেকে আছো না ভালো ট্রান্সলেশন করতে পারো বা ধরতে পারো অন্তত পক্ষে, তোমরা প্রচুর ট্রান্সলেশন করেছো কিন্তু ছোটবেলায়। স্যার করেছিলাম, খুব ভালো পারতাম ট্রান্সলেশন, এখন আমার সব গোল লাগে গেছে স্যার, আবার করতে হবে। ওই তো প্র্যাকটিস করোনি বলে।
তাহলে এটা ধরতে পারলে তো? দেখো সাবজেক্ট কন্টিনিউয়াসের জন্য অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, মানে সরি ওয়াজ ওয়ার হবে, ঠিক আছে? পাস্টের জন্য ওয়াজ ওয়ার, আর ভার্বের আইএনজি মানে V4, ক্লিয়ার? আর অবজেক্ট। উদাহরণ দেওয়া আছে, আমি তখন বই পড়ছিলাম, মা রান্না করছিলেন তখন, ছেলেরা মাঠে দৌড়াচ্ছিল। সিম্পল, একদমই কোনো অসুবিধে আছে বলে আমার মনে হচ্ছে না ব্যাপারটা। দেখো এতদূর ক্লিয়ার হলো কন্টিনিউয়াস পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে দেখো তোমাদের যেটা কাজ, ঠিক আছে আমি আর এগোচ্ছি না সামনে। তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমি তোমাদের যে কটা করালাম তার উপর বেস করে আমি তোমাদের কোশ্চেন দেব, এবং এই যে এর যে ব্যবহার, এর ব্যবহারে মানে ডেসক্রিপটিভে কোথায় কাজে লাগবে তার উপর আমি নোটস দেবো, ঠিক আছে? তোমরা ভালো মতো কিন্তু পড়বে, নাহলে কিন্তু ভুলে যাবে, আমি একদম বলছি ভুলে যাবে। আর এর পরের দিন আমি তোমাদের যে যতটা পড়ালাম প্রত্যেকটা আমি কিন্তু জিজ্ঞাসা করব, কেমন? স্যার একটু স্যার একটু কয়েকটা ইয়েও দিয়ে দিয়েন স্যার, সেন্টেন্স লিখে দিয়েন স্যার এরকমই, এটা আমরা হ্যাঁ। করে নিয়ে আসবো স্যার। সেন্টেন্সই তো, আমি তো তাই তো বললাম। তো ঠিক আর আছে একটা জিনিস স্যার, হ্যাঁ বলো। ওই আপনি যে উপরে যে এটা দিলেন না, বেশ একটা লাইনটা গ্রাফিক্যাল দিলেন, যে সেটা যদি স্যার একটু মানে সাজানো গোছানো যদি কিছু একটা করে দিতেন বেটার এটা এটা উপরে স্যার ওই যে একদম যেটা পায় একটা লাইন দিয়ে করলেন যে স্যার, লাইন ডায়াগ্রামের মতো স্যার, লাইন দিয়ে ডায়াগ্রাম উপরে স্যার রেড দিয়ে করলেন না স্যার, ওই স্যার জিনিসটাকে এটা উপরে স্যার আপনার এই যে পাস্ট ফিউচার আর পাস্টে যেটা করলেন। বুঝতে পেরেছি, এই যে এরকম ধরনের, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, একটু যদি ওটাকে একটু মানে আরেকটু ওর এলাবোরেট জিনিসটা একটু গ্রাফিক্যাল দিতেন তাহলে আমরা সহজে ক্যাচ করে নিতে পারতাম। ঠিক আছে আমি চেষ্টা করছি হ্যাঁ দেওয়ার, Okay, sir. কেমন? আমি একটা কি বললে? স্যার আমি বলতে যাচ্ছি পড়িয়ে দিলেন, আমরা মোটামুটি তো শিখলাম, অনেকটাই জানলাম। তা আপনি যদি এই মানে শুধু এই পাঁচটা প্রেজেন্টের উপরে যদি ট্রান্সলেশন আমাদের দিতেন বাড়ির থেকে, তাহলে আমরা নয় করতে পারতাম, তাহলে বুঝতে পারতাম এক্সপিরিয়েন্সটা হতো। না না, আমি কেন দিলাম না বলো তো, কারণ তোমাদের আসল সমস্যাটা হবে পাস্ট পারফেক্টে, তোমরা প্রেজেন্ট পারফেক্ট কোনো সমস্যা নেই, যত সমস্যা তোমাদের পাস্ট পারফেক্টে, তোমরা ধরতে পারবে না, গুলাবেই। আর আমি এই জায়গাটা ক্লিয়ার করতে চাইছি বেশি করে, বুঝতে পারলে? আচ্ছা, আমি তোমাদের স্যার। প্রেজেন্টের উপরে দিচ্ছি, পাস্টের উপরে, পাস্ট কন্টিনিউয়াস পর্যন্ত দিব, ঠিক আছে? প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস পর্যন্ত, ঠিক আছে? ঠিক আছে, একসাথে আগে লিখেছিলাম তো, তাই একটু ভাবছিলাম যদি দিতেন হয়তো চেষ্টা করতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেবো, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে সাবধানে থেকো, নিজের খেয়াল রাখবে, কেমন? স্যার গুড নাইট স্যার। গুড নাইট এন্ড লাভ ইউ গুড অল। নাইট স্যার।